আজকে আমরা আমাদের যে প্রথম পত্র আছে জীববিজ্ঞান অধ্যায় ৮ টিস্যু ও টিস্যুতন্ত্রের একটি ওয়ান শট ক্লাস নিব। আর এই ক্লাসটা সিকিউ নিয়ে আমাদের আলোচনা, অর্থাৎ যারা পরীক্ষার্থী আছো তাদের আর কি সিকিউ কীভাবে আনসার করবা সেই জিনিসটা আমাদের অবগত থাকা প্রয়োজন। কারণ অনেকে আমরা হচ্ছে এরকমভাবে যে আমরা হয়তো জিনিসটা মুখস্থ করি বা জানি, বাট কীভাবে লিখতে হয় সেই জিনিসটা জানি না। তো আমি আজকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব এবং কিভাবে পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলো আনসার করা হবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের যে প্রথম পত্রের অধ্যায় ৮ টিস্যু ও টিস্যুতন্ত্র, এটার গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি, যেগুলো হচ্ছে বোর্ডের মধ্যে সচরাচর এসে থাকে। যার মধ্যে একটা প্রথম প্রশ্ন হচ্ছে ভাজুক টিস্যু এবং স্থায়ী টিস্যু, এই দুটা টিস্যুর হচ্ছে পার্থক্য। এটা অনেক সময় 2 মার্কের জন্য আসে, অনেক সময় 3 মার্কের জন্য আসে। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে পানি পত্র রন্ধ্র বা হাইডাথট যে গঠনটা আছে, এটাও 2 মার্কের জন্য আসে, কখনো কখনো এটা 3 মার্কের জন্য আসে চিত্রসহ। নেক্সট যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে বোটানির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন বলছি? কারণ এটা বিগত 5-7 বছরে বোটানির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ এই কোয়েশ্চেনটা আসছে। সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ। সেই ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ নিয়ে হচ্ছে আমরা এই ক্লাসটিতে আলোচনা করব। এরপরের কোয়েশ্চেন হচ্ছে একবীজপত্রী মূলের অন্তর্গঠন এবং চিত্রটা সম্পর্কে আমরা আলোচনা করব, তার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা নিয়েও আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। মূলের অন্তর্গঠনের যে বৈশিষ্ট্য সেটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে মূলের বা কাণ্ডের যে অন্তর্গঠন আছে তার যে বৈশিষ্ট্য সেটা নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ মূল ও কাণ্ডের পার্থক্য, বিশেষ করে একবীজপত্রী মূল ও একবীজপত্রী কাণ্ডের পার্থক্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো মোটামুটি এই যে আমি 5টা বা 6টা কোয়েশ্চেন নিয়ে এখানে মোটামুটি কথা বললাম, এই 5টা বা 6টা কোয়েশ্চেনের মধ্যে থেকেই মোটামুটি আশা করা যায় যে বোর্ডে কমন থাকবে। এবং বিগত, আমি যদি সহজ কথায় বলি, বিগত 5-6 বছর যাবৎ কন্টিনিউয়াসলি এই কয়েকটা কোয়েশ্চেন বারবার রিপিটেড হয়ে আসছে। আশা করি এখান থেকে তোমরা মিনিমাম 1 সেট কোয়েশ্চেন ভালো করে আনসার করতে পারবা। এবং এখান থেকে কলেজে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে এখানে যদি 2 সেট বা 3 সেট অনেক সময় আসে, ডিপেন্ড করে কলেজে কতগুলো অধ্যায় আছে তার উপর ভিত্তি করে। তাহলে আমরা শুরু করি। প্রথমে এই অধ্যায়ের তাহলে আলোচ্য বিষয়ের মধ্যে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে ভাজুক টিস্যু এবং স্থায়ী টিস্যু। আরেকটা কথা তোমাদেরকে শুরুতে আমি বলিনি, আমরা এইখানে কি করি, যেটা বললাম টাইমের মধ্যে আমাদের লিখতে, আমি প্রত্যেক লেকচারে যে কথাটা বলি, আমাদের শুধুমাত্র প্রশ্ন জানলে হবে না, আমাদের টাইমের মধ্যে কোয়েশ্চেনটাকে খাতায় লিখতে হবে। তো আমি ওইটুকু সময়, অর্থাৎ 10 থেকে 12 মিনিট আমরা সময় পাই একটা কোয়েশ্চেন লেখার জন্য। ওই টাইমটুকুর মধ্যে আমরা কিভাবে লিখব, কতটুকু লিখব, সেটাও আমরা শর্টকাটে আজকে আলোচনা করব, যাতে তুমি জাস্ট অতটুকু প্রশ্ন যদি লেখো আশা করা যায় পূর্ণাঙ্গ মার্ক পাবা। ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন আলোচনা করব, ডিটেলও বলবো, এবং ওই কোয়েশ্চেনটা শেষে কিভাবে বোর্ড কোয়েশ্চেন আনসার করবা, কিভাবে পরীক্ষার খাতায় আনসার করবা, সেই বিষয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে? তাহলে প্রথমে এই অধ্যায়ের মধ্যে যে কোশ্চেনটা আছে ভাজুক টিস্যু ও স্থায়ী টিস্যু, এই ভাজুক টিস্যু স্থায়ী টিস্যুর প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা 2 মার্কের জন্য আসে। আরেকটা কথা গুরুত্বপূর্ণ, যদি পরীক্ষায় পার্থক্য টাইপের প্রশ্ন আসে, সেটা যে অধ্যায়ের হোক না কেন, যেই পেপারে হোক না কেন, মনে রাখবা অনেকে এটা চিন্তা করে 2 মার্কের পার্থক্য আমি 3টা বৈশিষ্ট্য দিই, 3 মার্কের পার্থক্য আমি, মানে 2 মার্কের পার্থক্য হলো আমরা 3টা বৈশিষ্ট্য, আর 3 মার্কের পার্থক্য হলো আমরা 4টা বৈশিষ্ট্য দিই। এটা কখনো করা যাবে না। একদম সহজ কথা বলছি, স্যাররা মার্ক মিনিমাম এইটুকু হলে মার্ক স্যাররা দিবে। যা মানে মার্ক আসবে তার দ্বিগুণ করে, তার থেকে একটাই চেষ্টা করা বেশি লেখার জন্য। অর্থাৎ যদি পার্থক্য 2 মার্কের জন্য আসে, মিনিমাম 4 হয় না, ডাবল 5টা পার্থক্য লিখবা, মিনিমাম কথা বলছি এটা। আর যদি 3 মার্কের জন্য পার্থক্য আছে, তাহলে 6 মার্ক, ডাবল হলো 6, মিনিমাম 60টা পার্থক্য এখানে, মানে বেশি লিখলে ভালো, বাট মিনিমাম 60টা পার্থক্য এখানে চেষ্টা করবে তুমি লেখার জন্য। 2 মার্কের জন্য 5টা এবং 3 মার্কের জন্য কমপক্ষে 60টা পার্থক্য লিখলে আশা করা যায় মার্ক সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ মার্ক আসতে পারে। তাহলে ভাজুক টিস্যু স্থায়ী টিস্যু কাকে বলে শুরুতে যদি বলি, একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ এই সংজ্ঞার মধ্যে পার্থক্য লুকিয়ে আছে। আর একটা কথা, ভাজুক টিস্যু স্থায়ী টিস্যুর পার্থক্য কিন্তু ভাজুক টিস্যু স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যের মধ্যে ইনক্লুডেড। অর্থাৎ তুমি যদি বৈশিষ্ট্য পড়ো তাহলে পার্থক্য পারবা, আবার পার্থক্য পারলে বৈশিষ্ট্য পারবা। আমি পার্থক্যটা পড়াবো একটা পোর্শন, শুধুমাত্র ভাজুক টিস্যুর বৈশিষ্ট্য, তার ফুললি রিভার্স হচ্ছে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে ভাজুক টিস্যু কাকে বলে? ভাজুক টিস্যু হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে অবস্থিত সমব্যাস বিশিষ্ট
বিভাজন ক্ষমতা সম্পন্ন যে টিস্যু উদ্ভিদের বৃদ্ধি বিকাশে সাহায্য করে তাকে ভাজক টিস্যু বলে। কি বললাম? বর্ধনশীল অঞ্চলে অবস্থিত সমব্যাস বিশিষ্ট বিভাজন ক্ষমতা সম্পন্ন টিস্যু, যা কাজ কি? সেটা হচ্ছে বৃদ্ধি বিকাশে সাহায্য করে, তাকে ভাজক টিস্যু বলে। বর্ধনশীল অঞ্চল মানে মূল বা কাণ্ডের একদম অগ্রভাগে অবস্থান করছে। স্থায়ী টিস্যুর সংজ্ঞাটা কি হতে পারে? উদ্ভিদের অবর্ধনশীল অঞ্চলে অবস্থিত অসমব্যাস বিশিষ্ট বিভাজন ক্ষমতাবিহীন যে টিস্যু উদ্ভিদের দেহ গঠন করে, খাদ্য তৈরি, পরিবহন, সঞ্চয় এইসব কাজে ভূমিকা রাখে, তাকে স্থায়ী টিস্যু বলে। মানে সংজ্ঞা শুনে বুঝতে পেরেছো যে ভাজক টিস্যু স্থায়ী টিস্যু সম্পূর্ণ একটা রিভার্স। ঠিক আছে, এখন আমাদের যে কোশ্চেনটা আছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু, সেই ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর যে পার্থক্য সেটা আমরা জানবো, এবং পার্থক্য জানলে বৈশিষ্ট্যগুলো আমরা জেনে যাব, কারণ ভাজক টিস্যুর বৈশিষ্ট্য স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য 2 মার্কসের জন্য আসে। তাহলে আমাদের 2 মার্ক এবং 3 মার্ক দুইটাই ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ভাজক টিস্যুর আমরা আলোচনা করব হচ্ছে বৈশিষ্ট্য, যেটা পার্থক্য আছে সেই পার্থক্যটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো এখানে দেখতেই পাচ্ছ ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর পার্থক্য। তাহলে আমি পার্থক্যটাকে পার্থক্যের মতো করে লিখি, এবং অবশ্যই পার্থক্য লিখলে বক্স বা টেবিল করেই লিখবা, এটা মানে অঘোষিত নিয়ম, তোমাকে এভাবেই লিখতে হবে। তাহলে আমরা হচ্ছে 3টা এখানে আমরা কলাম দিলাম, একটা হচ্ছে বিষয়বস্তু, একটা হচ্ছে ভাজক টিস্যুর জন্য, একটা স্থায়ী টিস্যুর জন্য। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে নিতে চাই তাহলে দেখো, তো প্রথমে হচ্ছে এটা হচ্ছে বিষয়বস্তু, আমরা এখানে নিলাম হচ্ছে বিষয়বস্তু। ঠিক আছে, এখানে নেব হচ্ছে ভাজক টিস্যু, টিস্যু আর লিখলাম না, অলরেডি লেখা আছে ভাজক টিস্যু, আর এখানে হচ্ছে স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। তো এগুলোর পার্থক্য হচ্ছে আমরা এখান থেকে লিখে নিব। তাহলে বিষয়বস্তু নাম্বার 1, এবং আমরা একটু সংজ্ঞা বলেছিলাম না, সংজ্ঞার মধ্যেই কিন্তু 3টা বা 4টা পার্থক্য লুকিয়ে তো আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলেই কিন্তু পারবা। যেমন আমরা বলছিলাম না বর্ধনশীল অঞ্চল, আর একটা বলছিলাম অবর্ধনশীল অঞ্চল। তাহলে আমি 1 নাম্বার বলতে পারি হচ্ছে বিষয়বস্তু হচ্ছে অবস্থান। অবস্থান, তাহলে ভাজক টিস্যুর অবস্থান কোথায়? ভাজক টিস্যুর অবস্থান হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, তুমি চাইলে মূল কাণ্ডের কথা লিখতেও পারো, অর্থাৎ বর্ধনশীল অঞ্চল, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, উদ্ভিদের কোথায়? বর্ধনশীল অঞ্চল অবস্থান করছে। ঠিক আছে, আর স্থায়ী টিস্যু কোথায় অবস্থান করবে? অবর্ধনশীল অঞ্চল, অবর্ধনশীল অঞ্চল অবস্থান করছে। ঠিক আছে, 1 নাম্বার পার্থক্য হয়ে গেল। 2 নাম্বার যে পার্থক্যটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ব্যাস, এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু হচ্ছে আমাদের যে পার্থক্য সংজ্ঞা ছিল তার মধ্যে বলা ছিল, সেখান থেকে পেয়ে যাবা। ব্যাস যদি বলি তাহলে ভাজক টিস্যুর কোষগুলো কেমন হবে? সমব্যাস বিশিষ্ট, সমব্যাস বিশিষ্ট। আর স্থায়ী টিস্যুর কোষগুলো কেমন হবে? অসমব্যাস বিশিষ্ট। ভাজক টিস্যুর কোষগুলো সমব্যাস বিশিষ্ট, আর স্থায়ী টিস্যু হচ্ছে অসমব্যাস বিশিষ্ট। তৃতীয় যে পয়েন্টটা আছে, থার্ড যে পয়েন্টটা আছে সেটা আমরা বলতে পারি হচ্ছে বিভাজন ক্ষমতা। বিভাজন ক্ষমতা মানে কার বিভাজন ক্ষমতা আছে? ভাজক টিস্যু হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বিভাজিত হয়, অর্থাৎ বিভাজন ক্ষমতা আছে। আর স্থায়ী টিস্যুর কোষগুলো ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়, কিন্তু পরে আর বিভাজিত হতে পারে না বা হয় না, এটা হচ্ছে বিভাজন ক্ষমতা নেই, অর্থাৎ বিভাজিত হয় না সহজ কথায়। 4 নাম্বার যে পার্থক্যটা আছে সেটা আমরা বলতে চাই, ভাজক টিস্যুগুলো কিন্তু প্রতিনিয়ত বিভাজন হওয়ার প্রয়োজন হয়, তাই এই কোষগুলোর যে প্রাচীর সেটা কিন্তু তুলনামূলকভাবে কি হওয়া উচিত? হালকা বা পাতলা হওয়া উচিত, কারণ তার ডিভাইড হতে হবে।
তাহলে ভাজক টিস্যুর হচ্ছে প্রাচীর, কোষ প্রাচীর, ভাজক টিস্যুর যে কোষগুলো আছে তার কোষ প্রাচীর, কোষ প্রাচীর যেটা আছে এই কোষগুলো, কোষ প্রাচীর কি হবে? তুলনামূলকভাবে পাতলা হবে, তুলনামূলকভাবে পাতলা হবে। আর স্থায়ী টিস্যু যে আছে তার কোষ প্রাচীর হচ্ছে তুলনামূলকভাবে কি হবে? পুরু হবে, অপেক্ষাকৃত। পঞ্চম যে পার্থক্যটা আছে সেটা আমরা বলতে পারি আন্তঃকোষীয় ফাঁকা স্থান। ভাজক টিস্যু যেহেতু সমবেশ বিশিষ্ট, কোষগুলো খুবই ঘন সন্নিবেশিত থাকে, একদম পরস্পরের সাথে একদম টাইটলি বাউন্ড থাকে, সেম ব্যাস হওয়ার জন্য, সেম আকৃতি হওয়ার জন্য, তাই তার মধ্যে কোনো অন্তঃকোষীয় ফাঁকা থাকে না। অপরদিকে স্থায়ী টিস্যুর মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা থাকে। তাহলে 5 নম্বর হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা স্থান। আন্তঃকোষীয় ফাঁকা স্থান ভাজক টিস্যুর মধ্যে হচ্ছে বা তার কোষগুলোর মধ্যে হচ্ছে নেই, আর স্থায়ী টিস্যুর মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান বিদ্যমান রয়েছে লিখতে পারো, অথবা আছে, সরাসরি এটাই লিখতে পারো। 6 নাম্বার যে বৈশিষ্ট্য পার্থক্যটা আছে বা বৈশিষ্ট্যটা আছে সেটা যদি আমরা বলতে চাই তাহলে কোষ গহ্বর। কোষ গহ্বর। ভাজক টিস্যু যেহেতু প্রতিনিয়ত নির্দিষ্ট সময় পর পর মানে খুবই অল্প সময়ের মধ্যে ডিভাইড হয়ে নতুন কোষ সৃষ্টি করে, তাই তার মধ্যে কোষ গহ্বর তৈরি হওয়ার সময় পায় না বা হয় না। তাই ভাজক টিস্যুর কোষগুলোর মধ্যে কি থাকে না? কোষ গহ্বর, কোষ গহ্বর, কোষ গহ্বর নেই, থাকে না, ঠিক আছে। আর স্থায়ী টিস্যুর কোষগুলোর মধ্যে কি থাকে? কোষ গহ্বর, কোষ গহ্বর আছে, কোষগুলোর মাঝখানে কোষ গহ্বর আছে। 7 নাম্বার যে পার্থক্য আমরা এখানে চেষ্টা করছি বলার জন্য, 7 নাম্বার যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা চাইলে কাজ বলতে পারি, আর অনেক বৈশিষ্ট্য আমরা অ্যাড করতে পারি, কাজটুকু বললেও আমাদের চলবে। তাহলে কাজ, এইটা একটা পার্থক্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে ভাজক টিস্যুর কাজ কি? উদ্ভিদের বৃদ্ধি বিকাশ, উদ্ভিদের কি হবে? বৃদ্ধি বিকাশ। আর স্থায়ী টিস্যুর কোষগুলোর কাজ কি? যেটা বলছিলাম, দেহ গঠন, খাদ্য তৈরি, সঞ্চয়, পরিবহন, এই কাজগুলো করে। অর্থাৎ দেহ গঠন, খাদ্য তৈরি, সঞ্চয়, পরিবহন, এই কাজগুলো হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। তাহলে আমি শুরু থেকে আর বলছি, পরীক্ষা যদি লিখবা বক্স করবা সরাসরি 7টা, তুমি চাইলে 8টা দিতে পারো। আরেকটা পার্থক্য যা আমি বলে রাখি, তোমরা ইয়ে করতে পারো, ভাজক টিস্যুর যে কোষগুলো আছে তার সাইটোপ্লাজম হচ্ছে ঘন এবং নিউক্লিয়াস বড় হয়, এবং স্থায়ী টিস্যুর মধ্যে হচ্ছে যে কোষগুলো আছে তার সাইটোপ্লাজম হচ্ছে পাতলা হয় এবং নিউক্লিয়াস তুলনামূলকভাবে ছোট হয়। 8টা পার্থক্য তাহলে দিতে পারবা। তাহলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো কি কি? এটা বর্ধনশীল অঞ্চল অবস্থান করে, কোষগুলো সমবেশ বিশিষ্ট, বিভাজন ক্ষমতা আছে, কোষ প্রাচীর তুলনামূলকভাবে পাতলা হয়, অন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই যেহেতু কোষগুলো সমাবেশ বিশিষ্ট হয়, কোষ গহ্বর, এদের কোনো কোষ গহ্বর থাকে না, এবং কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি বিকাশে সাহায্য করে। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি? অবর্ধনশীল অঞ্চল অবস্থিত, মানে বিভাজন হওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সে অঞ্চলটা, অসমব্যাস বিশিষ্ট কোষগুলো, তার মধ্যে কোনো বিভাজন ক্ষমতা নেই, কোষ প্রাচীর হচ্ছে তুলনামূলকভাবে পুরু হয় যেহেতু তার ডিভাইড হওয়ার কোনো প্রয়োজন নেই, অন্তঃকোষীয় ফাঁকা স্থান অবশ্যই আছে, প্যারেনকাইমা কোলেনকাইমা যে টিস্যুগুলো তার মধ্যে আছে বা থাকতে পারে, কোষ গহ্বর যেহেতু এটা স্থায়ী কোষ তার মধ্যে তার হচ্ছে কোষ গহ্বর থাকবে, এবং কাজ দেহ গঠন, তারপর হচ্ছে খাদ্য তৈরি, সঞ্চয়, পরিবহন, এই কাজগুলো করতে হচ্ছে সাহায্য করে হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে ভাজক টিস্যুর এই যে 7টা বৈশিষ্ট্য আছে, এই 7টা বৈশিষ্ট্য এবং স্থায়ী টিস্যুর 7টা বৈশিষ্ট্য তুমি চাইলে 2 মার্কের জন্য ইউজ করতে পারো যদি আলাদা আলাদা 2 মার্কের জন্য পরীক্ষায় আসে, আর পার্থক্য হিসেবে আমরা ব্যবহার করতেই পারি। তাহলে আশা করি ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য প্লাস এর যে পার্থক্য সেই সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়েছে। এইটুক লিখলে আশা করি 3 মার্ক অনায়াসে পেয়ে যাবা।
নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য বলছি, মাঝখানে আরো অনেক কিছু কথা আছে বাট সেইগুলো সিকিউর জন্য খুব একটা বেশি পরীক্ষা আসে না। নেক্সট একটা কোয়েশ্চেন আছে, এটা লেস ইম্পর্টেন্ট, 3 মার্কের জন্য কম আসে বাট 2 মার্কের জন্য অনেক অনেক বেশি আসে। যেহেতু মাঝে মাঝে 2-1 বার 3 মার্কের জন্য এসেছে, তাই আমরা এটাকে 3 মার্কের হিসাবে ধরে তারপর পড়ছি। পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা হচ্ছে, ঠিক আছে, আমাদের ভাজক টিস্যুর যে শ্রেণীবিন্যাস, এটা মাঝে মাঝে আসে, মানে 2-3 বছর পর পর একবার আসে, লাস্ট 2-1 বছরের মধ্যে খুব একটা আসেনি, বাট 2018, 17, 21 সালে 2-1 বার 2-1টা বোর্ডের মধ্যে এসেছে। সেটা হচ্ছে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা কোয়েশ্চেন, যদি আমি প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাখ্যা দিতে চাই, কিন্তু সবটা একসাথে আসে না, এখানে 4টা ভাগ দেখতে পারছো, সেভাবে আর কি ডিভাইড হয়ে আসে। তাহলে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাসের কথা যদি বলতে চাই, ভাজক টিস্যুকে প্রধানত 4টা অংশে ভাগ করা যায় বা 4টা প্রধান বিভাগে বিভক্ত করা যায়। প্রধানত হচ্ছে উৎপত্তি অনুসারে, কোথা থেকে উৎপন্ন হয়েছে, কি উৎপন্ন করবে সেটার উপর ভিত্তি করে; অবস্থান অনুসারে, কোথায় থাকে, অবস্থানটা কোথায় তার উপর ভিত্তি করে; বিভাজন তল অনুসারে, অর্থাৎ কতবার বিভাজন হতে পারে, 2 তলে, 3 তলে, 1 তলে, সেরকম; এবং লাস্ট হচ্ছে কাজ, কি কাজ করে ভাজক টিস্যুটা, তার উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে ভাগ করা হয়েছে। এখানে প্রত্যেকটা যে ভাগ আছে, অর্থাৎ উৎপত্তি, অবস্থান, বিভাজন, কাজ, এই প্রত্যেকটা আবার 3টা করে ভাগে বিভক্ত, 3টা ভাগে এটাকে ভাগ করা যায়। ভাগগুলো কি কি, আমরা 3টা করে ভাগ যদি দেখতে চাই, উৎপত্তি অনুসারে, এখানে হচ্ছে উৎপত্তি অনুসারে, এই তারপর হচ্ছে অবস্থান অনুসারে, বিভাজন তল অনুসারে, আর সর্বশেষটা হচ্ছে কাজ অনুসারে। এই 4টা ভাগে হচ্ছে সাধারণত ভাজক টিস্যুকে ভাগ করা যায়। তাহলে আমরা এখন বলবো প্রথমে উৎপত্তি অনুসারে, মনোযোগ দিয়ে শুনো, আশা করি বুঝতে পারবা। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমটা হচ্ছে, 1 নম্বরটা হচ্ছে আদি বা প্রারম্ভিক। আদি বা প্রারম্ভিক বা প্রোমেরিস্টেমা বলা হয় এটাকে। আদি ভাজক টিস্যু কাকে বলা হয়? মনোযোগ দিয়ে শোনো। আদি ভাজক টিস্যু হচ্ছে যে টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থা থেকে উৎপন্ন হয়, যে টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থা বা ভ্রূণ কোষ থেকে উৎপন্ন হয় এবং পরবর্তীতে সমব্যাস বিশিষ্ট তরুণ ভাজক টিস্যু তৈরি করে, তাকে আদি বা প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। তাহলে এটা হচ্ছে ভ্রূণ কোষ থেকে উৎপন্ন হয় এবং পরবর্তীতে বিভাজিত হয়ে কি করে, তরুণ ভাজক টিস্যু বা তরুণ কোষ সৃষ্টি করে, সেটাই হচ্ছে আদি বা প্রারম্ভিক ভাজক টিস্যু। এবং এটা ভ্রূণ অবস্থা শেষ হওয়ার পর এই আদি ভাজক টিস্যু হচ্ছে মূল ও কাণ্ডের অগ্রভাগে অবস্থান করে এবং এই আদি ভাজক টিস্যু থেকেই প্রাইমারি ভাজক টিস্যুর সৃষ্টি হয়। তাহলে আদি ভাজক টিস্যুর ক্ষেত্রে কি বললাম, এটি ভ্রূণ কোষ থেকে উৎপন্ন হয় এবং পরবর্তীতে বিভাজিত হয়ে কিসে পরিণত হয়, সমাবেশ বিশিষ্ট তরুণ ভাজক টিস্যুতে বা কোষে পরিণত হয়। এটি অবস্থান করে কোথায়? ভ্রূণ অবস্থার পর মূলকাণ্ডের অগ্রভাগে অবস্থান করে এবং এই আদি বা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকেই প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে। দ্বিতীয় যে টিস্যুটা আছে সেটার নাম হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে প্রাইমারি ভাজক টিস্যু কাকে বলা হয়? এই টিস্যু ভ্রূণ অবস্থা থেকে উৎপন্ন হয় অথবা প্রারম্ভিক বা আদি ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়, অর্থাৎ যে টিস্যু ভ্রূণ কোষ থেকে বা ভ্রূণ অবস্থার পরবর্তীতে উৎপন্ন হয় অথবা আদি বা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়, তাকেই প্রাইমারি ভাজক টিস্যু বলে। এই প্রাইমারি ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, অর্থাৎ মূল, কাণ্ড এর যে অগ্রভাগ সেখানে অবস্থান করে। প্রাইমারি ভাজক টিস্যুর একটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আছে, এই প্রাইমারি ভাজক টিস্যু থেকে পরবর্তীতে হচ্ছে প্রাইমারি স্থায়ী টিস্যুর উৎপত্তি ঘটে এবং এই প্রাইমারি ভাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ উদ্ভিদ যে হাইটে বড় হয় সেটা এই প্রাইমারি ভাজক টিস্যুর জন্য হয়। তাহলে প্রাইমারি ভাজক টিস্যুর পয়েন্টটা আমরা কি বললাম? প্রাইমারি ভাজক টিস্যু হচ্ছে যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থা থেকে বা ভ্রূণ কোষ থেকে উৎপন্ন হয় অথবা আদি বা প্রারম্ভিক ভাজক টিস্যু উৎপন্ন হয়, তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলা হয়। এই প্রাইমারি ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, অর্থাৎ মূল, কাণ্ড এর অগ্রভাগে অবস্থান করে এবং এই প্রাইমারি ভাজক টিস্যু থেকেই প্রাইমারি স্থায়ী টিস্যুর উৎপন্ন হয়, যা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে।
এগুলো হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যুর কথা। তৃতীয় যেটা আছে তার নাম হচ্ছে সেকেন্ডারি। তার নাম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রাইমারি তো স্থায়ী টিস্যু তৈরি করে ফেললো। কখনো যদি এরকম প্রয়োজন হয় যে স্থায়ী টিস্যুর প্রয়োজনে ভাজক টিস্যুতে রূপান্তর হওয়ার প্রয়োজন আছে, সেই ধরনের টিস্যুকে সাধারণত সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। আবার বলছি, কখনো যদি স্থায়ী টিস্যুর প্রয়োজনে রূপান্তরিত হয়ে ভাজক টিস্যুতে পরিণত হয়, তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলা হয়। এই সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে সেকেন্ডারি স্থায়ী টিস্যুর উৎপন্ন হয়। সেকেন্ডারি ভাজক টিস্যুর কিছু এক্সাম্পল আছে। এক্সাম্পলগুলো কি? ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম, এখন তুমি এটা মনে রাখতে পারো, কর্ক ক্যাম্বিয়াম, ফেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, যত ক্যাম্বিয়াম আছে সব সাধারণত সেকেন্ডারি ভাজক টিস্যুর মাধ্যমে উৎপন্ন হয়। আর ক্যাম্বিয়াম হচ্ছে সাধারণত উদ্ভিদের যেটা আমরা পরিবহন টিস্যু আছে, প্রস্থ বৃদ্ধি করে এই কাজে সাহায্য করে। আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। তাহলে আমি শুরু থেকে যদি বলি, উৎপত্তি অনুসারে 3 প্রকার: আদি, প্রাইমারি, সেকেন্ডারি। আদি উৎপন্ন কোন থেকে হয়? এটা ভ্রূণ অবস্থা বা ভ্রূণকোষ থেকে উৎপন্ন হয় এবং পরবর্তীতে বিভাজিত হয়ে সম ব্যাস বিশিষ্ট যে ভাজক টিস্যু তৈরি করে বা নর্মাল টিস্যু বা কোষ তৈরি করে। এটা হচ্ছে ভ্রূণ অবস্থার পরে মূল ও কাণ্ডের অগ্রভাগে অবস্থান করে এবং এখান থেকেই প্রাইমারি ভাজক টিস্যু উৎপন্ন হয়। দ্বিতীয় হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, যা হচ্ছে ভ্রূণকোষের পরবর্তী থেকে উৎপন্ন হয় অথবা আদি প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়ে থাকে। এই প্রাইমারি ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে অবস্থান করে, অর্থাৎ মূল কাণ্ড এর অগ্রভাগে অবস্থান করে এবং এই প্রাইমারি ভাজক টিস্যু থেকেই প্রাইমারি স্থায়ী টিস্যু উৎপন্ন হয়, যা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এই সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে কখনো যদি স্থায়ী টিস্যু রূপান্তরিত হয়ে ভাজক টিস্যু তৈরি হওয়ার প্রয়োজন হয়, তখন তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে এবং এটি সাধারণত সেকেন্ডারি স্থায়ী টিস্যু উৎপন্ন করে। এক্সাম্পল হচ্ছে ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, যত ক্যাম্বিয়াম আছে তা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল। নেক্সট আমরা যেটা বলবো হচ্ছে সেটা হচ্ছে অবস্থান অনুসারে। ঠিক আছে, অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমত যেটা আছে এটা হচ্ছে শীর্ষক। শীর্ষক ভাজক টিস্যু। খুব সহজেই বুঝতে পারছি যে ভাজক টিস্যু উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা প্রশাখা এর শীর্ষে অবস্থান করে, সাধারণত সেই ধরনের ভাজক টিস্যুকেই শীর্ষক বা শীর্ষস্থ ভাজক টিস্যু বলা হয়। তাহলে যেই ধরনের ভাজক টিস্যু মূল, কাণ্ডের বা শাখা প্রশাখার অগ্রভাগে, চূড়ায় বা শীর্ষে অবস্থান করে, তাকেই শীর্ষক ভাজক টিস্যু বলা হয়। এই শীর্ষক ভাজক কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু, মানে প্রাইমারি ভাজক টিস্যু হচ্ছে উৎপত্তি অনুসারে তার নাম প্রাইমারি এবং অবস্থান অনুসারে প্রাইমারি ভাজক টিস্যুটাই কিন্তু শীর্ষক ভাজক টিস্যু, মানে যা প্রাইমারি তাই কিন্তু শীর্ষক। তাহলে শীর্ষক ভাজক টিস্যু হচ্ছে কি প্রাইমারি ভাজক টিস্যু বলা যায়। এবং এই শীর্ষক ভাজক টিস্যু প্রাইমারি ভাজক টিস্যুর মতোই উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। দ্বিতীয় যে টিস্যুটা আছে, মানে ভাজক টিস্যুটা আছে, তার নাম হচ্ছে নিবেশিত। নিবেশিত নিবেশিত ভাজক টিস্যু। নিবেশিত ভাজক টিস্যু বিষয়টা কি? যে যেই ধরনের ভাজক টিস্যু দুটি স্থায়ী টিস্যুর মধ্যে অবস্থান করে, সেই ধরনের ভাজক টিস্যুকে নিবেশিত ভাজক টিস্যু বলে। এটার এক্সাম্পলটা বলি, তোমরা বাঁশ চিনো না? বাঁশ বা আখ। বাঁশ বা আখের মাঝখানে নির্দিষ্ট দূরত্ব পর পর 1-1.5 ফিট দূর পর পর হচ্ছে গোল গোল গিট থাকে, থাকে না? এই যে গিট আছে, একটা বাঁশ আমি ধরলাম এটা হচ্ছে নর্মাল একটা বাঁশ, এখানে যে গিট গুলো আছে ধরলাম এগুলো এখানে গিট আছে। এখন একটা বাঁশ যদি 2 ফিট লম্বা হয়, ধরলাম গিটের দূরত্ব হচ্ছে 5 বা 6 ইঞ্চ, 4টা-5টা গিট আছে। এবং একটা বাঁশ যদি তোমার 20 বা 30 বা 40 ফিট উঁচা হয়, তখন কি তাদের গিটের দূরত্ব হচ্ছে এই 5-6 ইঞ্চি থাকবে? না, দেখবা গিটের দূরত্ব বেড়ে গেছে। তার মানে কি বাঁশটা বা উদ্ভিদটা শুধুমাত্র নিচ থেকে বাড়ছে না, নিচে থেকে মাটি থেকে বাড়ছে না, এর মাঝখানটাও কি হচ্ছে? বড় হচ্ছে। ওই গিট থেকে কি হয়? 2 পাশ দিকে বিভাজিত হয়। ঠিক আছে, ওই গিট থেকে বিভাজিত হয় এবং ওইটাই হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। অর্থাৎ যে ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে, সেই ধরনের ভাজক টিস্যুকে এই নিবেশিত ভাজক টিস্যু বলা হয়। এবং এই নিবেশিত ভাজক টিস্যু পাওয়া যায় কোথায়? এই নিবেশিত ভাজক টিস্যু পাওয়া যায় হচ্ছে উদ্ভিদের ঘাস গোত্রীয় যে উদ্ভিদ আছে, অর্থাৎ ঘাসের মধ্যে ঘাস গোত্রীয় যে উদ্ভিদ আছে এবং পাইন জাতীয় যে উদ্ভিদ আছে, পাইন জাতীয় যে উদ্ভিদ আছে, তার মধ্যে এই নিবেশিত ভাজক টিস্যু পাওয়া যায়। ঘাস গোত্রীয় উদ্ভিদ কোনটা যেন পড়ছিলাম না? আখ, ধান, গম, ভুট্টা,
এইসব উদ্ভিদের মধ্যে হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু পাওয়া যায় এবং এটাও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ নিবেশিত ভাজক টিস্যু। তৃতীয় যে ভাজক টিস্যুটা আছে অবস্থান অনুসারে তার নাম হচ্ছে পার্শ্বীয় বা আমরা পার্শ্বস্থ ভাজক টিস্যু বলি। শীর্ষ অবস্থান করবে, পার্শ্ব দেশ বরাবর অবস্থান করবে, সহজ না? যে ভাজক টিস্যু উদ্ভিদের মূল কাণ্ডের পার্শ্ব দেশ বরাবর অবস্থান করে সেই ধরনের ভাজক টিস্যুকে পার্শ্বীয় ভাজক টিস্যু বলে। এবং এই পার্শ্বীয় ভাজক টিস্যু কিন্তু সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়। শীর্ষকটা যেরকম প্রাইমারি থেকে উৎপন্ন হয়, পার্শ্বীয়টা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে উৎপন্ন, মানে এটাও এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যুই, উৎপন্ন না, সরাসরি সেকেন্ডারি ভাজক টিস্যু আমরা বলতে পারি। এই পার্শ্বীয় ভাজক টিস্যু উদ্ভিদের প্রস্থ বৃদ্ধিতে সাহায্য করে, ব্যাস বৃদ্ধিতে বা প্রস্থ বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে শীর্ষক ভাজক টিস্যু শীর্ষ অবস্থান করে মূল কাণ্ডের শাখা প্রশাখার দৈর্ঘ্য বৃদ্ধি করে। নিবেশিত দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে এবং উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। এক্সাম্পল হচ্ছে ঘাসক্ষত্রীয় পাইন জাতীয় উদ্ভিদে পাওয়া যায়। পার্শ্বীয় ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের মূল কাণ্ডের পার্শ্বদেশ বরাবর অবস্থান করে এবং ব্যাস বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, এগুলো হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। তাহলে এগুলো হচ্ছে অবস্থান এবং উৎপত্তি অনুসারে। এরপরে যেটা হচ্ছে বিভাজন তল অনুসারে। বিভাজন তল অনুসারে ভাজক টিস্যু সেম, 3 প্রকার। কি কি? প্রথমটা হচ্ছে মাস ভাজক টিস্যু। মাস ভাজক টিস্যু। তো মাস ভাজক টিস্যু কি? যে ধরনের ভাজক টিস্যু উদ্ভিদের সব তলে বিভাজিত হয়, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই 3 তলে বিভাজন করতে পারে, সেই ধরনের ভাজক টিস্যুকে মাস ভাজক টিস্যু বলা হয়। এবং এই মাস ভাজক টিস্যুর কারণে সাধারণত অবর্ধনশীল মানে অনিয়ত আকৃতির যে কোষপিণ্ড, এই অনিয়ত আকৃতির কোষপিণ্ড সৃষ্টি হয়, মানে এক এক শেপের কোষপিণ্ড তৈরি হতে পারে এই মাস ভাজক টিস্যুর জন্য। যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3 দিকে এটা 3 তলেই বা সবতলে বিভাজন হয়, সেই জন্য এই মাস ভাজক টিস্যু উদ্ভিদ পাওয়া যায় কোন কোন উদ্ভিদের মধ্যে। ঠিক আছে, একটা কথা বলিনি, এই মাস ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের ঘনত্ব, ভলিউম যেটা, এই ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করে হচ্ছে এই মাস ভাজক টিস্যু। এবং এই মাস ভাজক টিস্যু পাওয়া যায় হচ্ছে উদ্ভিদের ভ্রূণের মধ্যে পাওয়া যায়, তারপরে হচ্ছে পাওয়া যায় হচ্ছে ভ্রূণথলিতে বা পরাগরেণু, পাওয়া যায় হচ্ছে এটা কোথায়? এটা পাওয়া যায় অ্যান্ডোস্পার্মে, এইসব জায়গার মধ্যে হচ্ছে মাস ভাজক টিস্যু পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ 3 তলে বিভাজন করবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যু কাকে বলা হয়? যে ধরনের ভাজক টিস্যু উদ্ভিদের 2টি তলে বিভাজিত, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থ, অর্থাৎ 2টা তলে বিভাজিত হয়, তাকে প্লেট ভাজক টিস্যু বলা হয়। এবং এই প্লেট ভাজক টিস্যু দেখতে একটা প্লেটের মতো, মানে আমরা প্লেট যেরকম দেখি না, চিকন দৈর্ঘ্য প্রস্থ এটা বা সারাউন্ডস ব্যাস যেটা, এটা বড় হয় খালি, কিন্তু পুরুত্বটা খুব একটা বেশি বড় হয় না। এই ধরনের ভাজক টিস্যুকে প্লেট ভাজক টিস্যু বলা হয়। অর্থাৎ যে ধরনের ভাজক টিস্যু উদ্ভিদের 2টি তলে বিভাজিত হয় এবং প্লেট আকৃতির কোষ সৃষ্টি করে, তাকে প্লেট ভাজক টিস্যু বলা হয়। এবং এই প্লেট ভাজক টিস্যু উদ্ভিদের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, এমসিকিউর জন্য আসে। আয়তন বৃদ্ধিতে প্লেট আর ঘনত্ব বৃদ্ধিতে মাস ভাজক টিস্যু সাহায্য করে। এই প্লেট ভাজক টিস্যুগুলো কোথায় পাওয়া যায়? এই প্লেট ভাজক টিস্যু পাওয়া যায় হচ্ছে উদ্ভিদের ত্বকের মধ্যে, অর্থাৎ বাহ্যিক যে ত্বক আছে তার মধ্যে পাওয়া যায়। এরপরে পাতার মধ্যে পাওয়া যায়। এই পাতা, ত্বক বা বাহ্যিক ত্বকের মধ্যে হচ্ছে এই প্লেট ভাজক টিস্যু পাওয়া যায়। তৃতীয় হচ্ছে 3 নাম্বার হচ্ছে রিব ভাজক টিস্যু। রিব মানে হচ্ছে কি, আমাদের পাঁজরের হাড্ডিগুলো আছে না চেস্টের ভিতরে, এই পাঁজরের হাড়কেই বলা হয় ইংলিশে রিব। তো ওইটা দেখতে রিবের মতোই বা পাঁজরের হাড়ের মতো, এই জন্য নাম হচ্ছে রিব ভাজক টিস্যু। তো যেই ধরনের ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের যে কোনো এক তলে বিভাজন করতে পারে, শুধু দৈর্ঘ্য করবে অথবা শুধু প্রস্থ করবে। অর্থাৎ যে ধরনের ভাজক টিস্যু উদ্ভিদের এক তলে বিভাজন করে এবং রৈখিক আকৃতির বা রিব আকৃতির কোষ সৃষ্টি করে, তাকে রিব ভাজক টিস্যু বলে। এবং এই রিব ভাজক টিস্যুর এক্সাম্পল যদি আমি বলতে চাই, তাহলে এর এক্সাম্পল হচ্ছে কি? এর এক্সাম্পল হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে মূল কাণ্ডের অগ্রভাগ বা মজ্জারশ্মি। এটা হচ্ছে মজ্জারশ্মি এর এক্সাম্পল। এরপর হচ্ছে মূল কাণ্ডের অগ্রভাগ।
মূল, কাণ্ডের অগ্রভাগ এইসব জায়গার মধ্যে হচ্ছে রিব ভাজক টিস্যু অবস্থান করে। সর্বশেষ 4 অর্থাৎ কাজ অনুসারে যদি ভাজক টিস্যুর কথা বলতে চাই, তাহলে কাজ অনুসারে ভাজক টিস্যুকে হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? 1 নাম্বার যেটা আছে, প্রথমত যেটা আছে সেটা হচ্ছে প্রোটোডাম, সেটা হচ্ছে প্রোটোডাম। যে ধরনের ভাজক টিস্যু উদ্ভিদের বাহ্যিক ত্বক বা আবরণ সৃষ্টি করে সেই ধরনের ভাজক টিস্যুকে প্রোটোডাম ভাজক টিস্যু বলে। যে ধরনের ভাজক টিস্যু উদ্ভিদের বাহ্যিক ত্বক, এপিব্লেমা, এপিডার্মিস এগুলো তৈরি করে সেইগুলোকে প্রোটোডাম ভাজক টিস্যু বলে। এবং যেটা একটু আগে বললাম, এই প্রোটোডাম ভাজক টিস্যু থেকে কিন্তু মূল ত্বক বা কাণ্ড ত্বক সৃষ্টি হয়, অর্থাৎ মূল ত্বক হিসেবে সৃষ্টি করে এপিব্লেমা এবং কাণ্ড ত্বক হিসেবে সৃষ্টি করে এপিডার্মিস। তাহলে আবার বলছি, যে ধরনের ভাজক টিস্যু উদ্ভিদের বাহ্যিক ত্বক বা আবরণ সৃষ্টি করে তাকে প্রোটোডাম ভাজক টিস্যু বলে। এই ধরনের ভাজক টিস্যু থেকেই মূল ত্বক বা এপিব্লেমা এবং কাণ্ড ত্বক বা এপিডার্মিস সৃষ্টি হয়ে থাকে। দ্বিতীয় যে ভাজক টিস্যুটা আছে কাজ অনুসারে, সেটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম কি? যে ধরনের ভাজক টিস্যু সাধারণত উদ্ভিদের পরিবহন টিস্যু সৃষ্টি করে সেই ধরনের ভাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু বলা হয়। অর্থাৎ যে ভাজক টিস্যু উদ্ভিদের যে জাইলেম টিস্যু সৃষ্টি করে অথবা ফ্লোয়েম টিস্যু সৃষ্টি করে সেই ধরনের ভাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলা হয়। এবং এই প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু থেকেই উদ্ভিদের কি সৃষ্টি হয়? উদ্ভিদের সৃষ্টি হয় হচ্ছে জাইলেম টিস্যু সৃষ্টি করে এবং আরেকটা কি সৃষ্টি করে? ফ্লোয়েম টিস্যু সৃষ্টি করে। আমরা জানি জাইলেম, ফ্লোয়েম এই দুইটা মিলে হচ্ছে পরিবহন যে টিস্যু আছে। তাহলে প্রোক্যাম্বিয়াম হচ্ছে যে ধরনের ভাজক টিস্যু উদ্ভিদের পরিবহন টিস্যু সৃষ্টি করে তাকেই প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু বলা হয়। তৃতীয় বা লাস্ট যেটা আছে কাজ অনুসারে, সেটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম কি? যে ধরনের ভাজক টিস্যু, সহজ কথা, যে ধরনের ভাজক টিস্যু ত্বক ও পরিবহন টিস্যু ছাড়া উদ্ভিদের বাকি সকল টিস্যু সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম টিস্যু বলা। আবার বলছি, যে ধরনের ভাজক টিস্যু উদ্ভিদের ত্বক ও পরিবহন টিস্যু ছাড়া বাকি সকল টিস্যু সৃষ্টি করে তাকেই গ্রাউন্ড মেরিস্টেম বলা হয়। এর গ্রাউন্ড মেরিস্টেমের এক্সাম্পল কি? এখান থেকে কি উৎপন্ন হয়? এই গ্রাউন্ড মেরিস্টেম উৎপন্ন করে হচ্ছে অধোত্বক, অন্তত্বক, কর্টেক্স, মেডুলা, পেরিসাইকল এইসব জিনিস সৃষ্টি করে হচ্ছে এই গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে ঠিক আছে, এখন পরীক্ষা কিভাবে লিখবা যদি পরীক্ষা আসে সেভাবে। তো প্রথমে বলবা ভাজক টিস্যুকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়: উৎপত্তি, অবস্থান, বিভাজন তল এবং কাজ অনুসারে। ঠিক আছে, এই 4টা ভাগে ভাগ করা যায়। তো প্রথমে বলবো হচ্ছে উৎপত্তি অনুসারে 3 প্রকার: আদি, প্রাইমারি, সেকেন্ডারি। আদি ভাজক টিস্যু যে ভাজক টিস্যু উদ্ভিদের কোষ, ভ্রূণ কোষ থেকে উৎপন্ন হয় এবং পরবর্তীতে বিভাজিত হয়ে তরুণ কোষ বা টিস্যু সৃষ্টি করে সম আকৃতি বিশিষ্ট, তাকে আদি বা প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। ভ্রূণ অবস্থার পর এটি মূল ও কাণ্ডের অগ্রভাগে অবস্থান করে এবং এখান থেকে প্রাইমারি ভাজক টিস্যু সৃষ্টি হয়। দ্বিতীয় হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, এটি হচ্ছে ভ্রূণকোষ থেকে উৎপন্ন হয় বা ভ্রূণ অবস্থা থেকে উৎপন্ন হয়, বা প্রাইমারি বা আদি বা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়, তাকেই প্রাইমারি ভাজক টিস্যু বলা হয়। এবং এই প্রাইমারি ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, মূল ও কাণ্ডের অগ্রভাগে অবস্থান করে। প্রাইমারি ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয় কি? প্রাইমারি স্থায়ী টিস্যু, যা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। তৃতীয় হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। যদি কখনো স্থায়ী টিস্যুর ভাজক টিস্যুতে রূপান্তর হওয়ার প্রয়োজন হয় তখন তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলা হয়। এবং এই সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, যত ক্যাম্বিয়াম আছে এর মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে 3 প্রকার: শীর্ষক, নিবেশিত, পার্শ্বীয়।
যে ভাজ্য টিস্যু উদ্ভিদের মূল, কাণ্ড ও শাখা প্রশাখার শীর্ষদেশে অবস্থান করে তাকে শীর্ষক ভাজক টিস্যু বলা হয়, এবং শীর্ষক ভাজক টিস্যু কি এক ধরনের প্রাইমারি ভাজক টিস্যু, মানে এটাও প্রাইমারি ভাজক টিস্যু। এই শীর্ষক ভাজক টিস্যু উদ্ভিদের কি করে, দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। নিবেশিত ভাজক টিস্যু হচ্ছে যে ধরনের ভাজক টিস্যু উদ্ভিদের দুটি স্থায়ী টিস্যুর মাঝে বা মধ্যবর্তী স্থানে অবস্থান করে, সেই ধরনের ভাজক টিস্যুকে নিবেশিত ভাজক টিস্যু বলা হয়। এবং এই নিবেশিত ভাজক টিস্যু পাওয়া যায় হচ্ছে এই মানে নিবেশিত কিন্তু আবার সেকেন্ডারি ভাজক টিস্যুর একটা এক্সাম্পল। এটি পাওয়া যায় হচ্ছে ঘাসগোত্রীয় উদ্ভিদ এবং পাইন জাতীয় উদ্ভিদের মধ্যে নিবেশিত ভাজক টিস্যু পাওয়া যায়। পার্শ্বীয় যে ধরনের ভাজক টিস্যু হচ্ছে সাধারণত উদ্ভিদের মূল কাণ্ডের পার্শ্ব দেশে অবস্থান করে, সেই ধরনের ভাজক টিস্যুকে পার্শ্বীয় ভাজক টিস্যু বলা হয়, এবং এটি উদ্ভিদের প্রস্থ বৃদ্ধিতে সাহায্য করে। এবং পার্শ্বীয় ভাজক টিস্যু এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। বিভাজন তল অনুসারে তিনটা: মাস, প্লেট এবং রিব। মাস যে ভাজক টিস্যু উদ্ভিদের সকল তল অর্থাৎ 3 তলেই বিভাজন করতে পারে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাকে মাস ভাজক টিস্যু বলা হয়। এবং এই মাস ভাজক টিস্যুর জন্য একটি কোষপিণ্ড বা গুচ্ছ সৃষ্টি হতে পারে। মাস ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করে। এটা পাওয়া যাচ্ছে ভ্রূণের মধ্যে, পরাগরেণুর মধ্যে, অ্যান্ডোস্পার্মের মধ্যে, ইভেন এটা কর্টেক্স এবং মেডুলা এর মধ্যেও কিন্তু এই মাস ভাজক টিস্যু পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে প্লেট ভাজক টিস্যু। এই প্লেট ভাজক টিস্যু কি, যে ধরনের ভাজক টিস্যু উদ্ভিদের 2 তলে বিভাজন করতে পারে, দৈর্ঘ্য ও প্রস্থ 2টা তলে বিভাজন করতে পারে, ফলে প্লেট আকৃতির কোষ সৃষ্টি হয়, তাকে প্লেট ভাজক টিস্যু বলে। এবং এই প্লেট ভাজক টিস্যুর জন্য উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়। উদাহরণ হচ্ছে উদ্ভিদের ত্বক, বাহ্যিক যে ত্বকটা আছে সেই ত্বক এবং পাতা হচ্ছে প্লেট ভাজক টিস্যুর উদাহরণ। তৃতীয় হচ্ছে রিব ভাজক টিস্যু। যে ভাজক টিস্যু উদ্ভিদের যে কোনো এক তলে বিভাজন হতে পারে, অর্থাৎ দৈর্ঘ্য অথবা প্রস্থ যে কোনো এক তলে বিভাজন হতে পারে, তাকে রিব ভাজক টিস্যু বলা হয়। ফলে রৈখিক আকৃতির বা পাঁজর আকৃতির কোষ সৃষ্টি করে আর কি। এই রিব ভাজক টিস্যু হচ্ছে পাওয়া যায় মজ্জারশ্মি, মূল কাণ্ডের অগ্রভাগ, যা দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধিতে সাহায্য করে উদ্ভিদের। কাজ অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম কাকে বলা হয়, যে ভাজক টিস্যু উদ্ভিদের বাহ্যিক ত্বক বা আবরণ সৃষ্টি করে, তাকে প্রোটোডার্ম ভাজক টিস্যু বলে। এই প্রোটোডার্ম ভাজক টিস্যু থেকে মূল ত্বক বা এপিব্লেমা এবং কাণ্ডত্বক বা এপিডার্মিস উৎপন্ন হয়। 2 প্রোক্যাম্বিয়াম, যে ভাজক টিস্যু উদ্ভিদের পরিবহন টিস্যু সৃষ্টি করে, তাকে প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু বলে। এবং এই প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু হচ্ছে সাধারণত জাইলেম টিস্যু বা ফ্লেম টিস্যু সৃষ্টি করে থাকে। তৃতীয় হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, অর্থাৎ যে ধরনের ভাজক টিস্যু উদ্ভিদের মানে বেসমেন্ট বা ভিত্তি তৈরি করে, তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে। অথবা এভাবে বলতে পারো, যে ধরনের ভাজক টিস্যু ত্বক এবং পরিবহন টিস্যু ছাড়া বাকি সকল টিস্যু উৎপন্ন করে, তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলা হয়। এবং এর উদাহরণ হচ্ছে অধত্বক, অন্তত্বক, পেরিসাইকেল, কর্টেক্স, মেডুলা। এগুলো তৈরি করা হচ্ছে কার কাজ, গ্রাউন্ড মেরিস্টেমের কাজ। তাহলে আশা করি তোমরা হচ্ছে ভাজক টিস্যুর যে 4টা ক্যাটাগরি সেটা ভালো করে বুঝতে পেরেছো, যার মধ্যে রিটেনের জন্য এইটা ইন্ডিভিজুয়ালি বিভাজন তল অনুসারে এবং কাজ অনুসারে এই দুইটা ইন্ডিভিজুয়ালি বেশি, সেগুলোর জন্য 2 স্টার দিলাম। আর এই দুইটা হচ্ছে একটু কম আসে তুলনামূলকভাবে, এই জন্য এই দুটাকে 1 স্টার দিলাম। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কয়ের জন্য ইম্পর্টেন্ট, ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, ইভেন এটা মার্কের জন্য, পরীক্ষার জন্য আসে, মানে 3 মার্কের জন্য আসে। সো পড়া খুবই বেশি প্রয়োজনীয়। এগুলো হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। তো এই যে এইটা যদি আমি তোমাদেরকে চিত্র আকারে দেখাতে চাই যে অবস্থানটা কোথায় করে, এখানে দেখতে পাচ্ছ শীর্ষক যে ভাজক টিস্যু আছে, শীর্ষক যে ভাজক টিস্যুটা হচ্ছে এখানে অবস্থান করছে একদম চূড়ায়। নিবেশিত ভাজক টিস্যু হচ্ছে, দেখো এই যে এই পাশেরটা হচ্ছে স্থায়ী টিস্যু, এই পাশেও ভাজক টিস্যু, এই পাশেও ভাজক টিস্যু, মানে দুটো স্থায়ী টিস্যুর। এবার এই পাশেও স্থায়ী টিস্যু, তাহলে এই স্থায়ী টিস্যু, দুটো স্থায়ী টিস্যুর মাঝখানে এই দেখো ভাজক টিস্যু অবস্থান করছে, ঠিক আছে। ভিত্তি ভাজক টিস্যু এখানে অবস্থান করে, অর্থাৎ স্থায়ী টিস্যু তৈরি করা, কর্টেক্স, মেডুলা যা যা আছে সবাই তৈরি করে। পার্শ্বীয় ভাজক টিস্যু দেখতে পাচ্ছ এখানে অবস্থান করছে, অর্থাৎ প্রস্থ বরাবর ব্যাস বৃদ্ধি করছে। জাস্ট এরকম একটা চিত্র তোমাদের বইও দেওয়া আছে, ওইখান থেকে দেখেও পড়লে তোমাদের অনেকটাই বুঝতে সহজ হবে। নেক্সট যে আমাদের কোয়েশ্চেনটা আছে, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে পানিপত্র রন্ধ্র নিয়ে। যেহেতু সিকিউ নিয়ে আলোচনা করছি, মাঝখানে টপিকগুলো আমরা আলোচনা করছি না, ওইগুলো এমসিকিউ কখর জন্য বেশি আসে। তো পানিপত্র রন্ধ্র এটাও 2 মার্কের জন্য আসে, বাট মাঝে মাঝে 3 মার্কের জন্য আসে, এই জন্য আমরা আলোচনা করছি পানিপত্র রন্ধ্র। তাহলে পানিপত্র রন্ধ্র কাকে বলে? সহজ কথায় পানিপত্র রন্ধ্র হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনো, পানিপত্র রন্ধ্র হচ্ছে এক বিশেষ ধরনের রন্ধ্র যা উদ্ভিদের পাতার কিনারায় অবস্থান করে এবং সরাসরি পানি নির্মোচন বা নির্গমন করে। ঠিক আছে, আবার বলছি, এটা একটু সংজ্ঞার মধ্যে যদি বলতে চাই, যে রন্ধ্র উদ্ভিদের পাতার কিনারায় অবস্থান করে
এবং সরাসরি পানি নির্মোচন করে তাকে পানি পত্ররন্ধ্র বলা হয়। এই পানি পত্ররন্ধ্র হচ্ছে কচু, টমেটো, ঘাস এই সকল উদ্ভিদের মধ্যে অধিকাংশ দেখা যায় এবং আমাদের বইয়েও এই তিনটারই এক্সাম্পল দেওয়া আছে, তাহলে আমরা ওই তিনটাই বললাম। কচু, টমেটো, ঘাস এই সকল উদ্ভিদের হচ্ছে পাতার কিনারায় যে সারিবদ্ধভাবে পানি দেখা যায় সেটাকে পানি পত্ররন্ধ্র। দেখো আমি তোমাদেরকে একটা চিত্র দেখাচ্ছি। এই পানি পত্ররন্ধ্র, তোমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছ, এই ঘাসের মধ্যে কি হচ্ছে, এইখানে দেখো, এইখানে পানিগুলো ফোঁটা ফোঁটা আকারে ছোট্ট ছোট্ট এখানে কিছু রন্ধ্র আছে, ছোট্ট ছোট্ট এখানে কিছু রন্ধ্র আছে, এই রন্ধ্রের মাধ্যমে সরাসরি পানিটা উন্মুক্ত হচ্ছে। তাহলে কি বলতে পারি, কচু, টমেটো, ঘাস এই সকল উদ্ভিদের পাতার কিনারায় সূক্ষ্ম যে রন্ধ্র থাকে এর মাধ্যমে সাধারণত পানি বাষ্পাকারে নির্গমন হয়। এখানেও দেখতে পাচ্ছ তোমরা ছোট ছোট পানি, একদম যে পাতার যে কাঁটাগুলো আছে, যে কার্ভগুলো আছে, এই মাথাগুলো দিয়ে হচ্ছে সরাসরি কি হচ্ছে, পানি বাইরের দিকে উন্মুক্ত হচ্ছে। এখন এই যে কোশ্চেনটা আছে পানি পত্ররন্ধ্র, সেটা যদি 3 মার্কের জন্য আসে কিভাবে কি আনসার করবো। 2 মার্কের জন্য যদি আসে তাহলে প্রথম সংজ্ঞাটা বলবা যে রন্ধ্র উদ্ভিদের পাতার কিনারায় অবস্থান করে সরাসরি পানি নির্গমন করে বা নির্মোচন করে তাকে পানি পত্ররন্ধ্র বলে। ঘাস, কচু, টমেটো এই সকল উদ্ভিদের পাতার কিনারায় এই ধরনের পানি পত্ররন্ধ্র বা হাইডাথড দেখা যায়। ঠিক আছে, এটা কেন হয়? যদি প্রচণ্ড গরম হয়, মাটিতে পানির পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় অথবা আবহাওয়া অতিরিক্ত আর্দ্র হয়, তখন এই সকল রন্ধ্রের মাধ্যমে এইখান থেকে সরাসরি পানি কি সরাসরি বাইরের দিকে নির্গমন হতে দেখা যায় সরাসরি। এখন বিশেষ প্রয়োজনে উদ্ভিদ এই পানি এই রন্ধ্রের মাধ্যমে সরাসরি নির্গমন করার জন্যই এই রন্ধ্রগুলোকে বলা হয়েছে কি পানি পত্ররন্ধ্র। এই যে এতটুকু বললাম, এইটুকু যদি 2 মার্কসের জন্য আসে তাহলে এইটুকু বললেই চলবে। আর যদি 3 মার্কসের জন্য আসে তাহলে এই বৈশিষ্ট্যের সাথে একটু গঠন অ্যাড করতে হবে, ইনক্লুডিং চিত্র। এই যে এই চিত্র একটা দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে, এই চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা আঁকলেই মোটামুটি হবে। আমি এই চিত্রটাই ব্যাখ্যা দিই, যেহেতু এই চিত্রটা বইয়ে আছে বুঝতে সুবিধা হবে। তাহলে পানি পত্ররন্ধ্রের প্রথম সংজ্ঞা বললাম, পরে ইন্ট্রোডাকশন বললাম, লাস্টে কি বলবো, পানি পত্ররন্ধ্রের শীর্ষে একটি রন্ধ্র থাকে। এই যে শীর্ষে ছোট্ট একটি রন্ধ্র থাকে যাকে রন্ধ্র বলে, ঠিক আছে, বা পত্ররন্ধ্র বলে। এই রন্ধ্রের নিচে দুই পাশে দুটি রক্ষী কোষ থাকে যা রন্ধ্রটাকে মুক্ত করতে বা বন্ধ করতে সাহায্য করে। এই দেখতে পাচ্ছি, এই যে একটা রক্ষী কোষ, এই যে একটা রক্ষী কোষ, এই পাশে কি আছে, একটা রক্ষী কোষ অবস্থান করছে। রক্ষী কোষের নিচে একটি গহ্বর থাকে, পানি গহ্বর, যেখানে পানিগুলো হচ্ছে ফোঁটা ফোঁটা আকারে জমা হয়। পানি গহ্বরের ঠিক নিচে এখানে অসংলগ্ন অনেকগুলো কোষ থাকে, যাকে এপিথেলিয়াম বা এপিথেম কোষ বলা হয়। এপিথেম কোষের নিচে হচ্ছে এই যে ট্রাকিড, আমরা জানি যে জাইলেম টিস্যুর যে ট্রাকিড টিস্যু আছে, ওই ট্রাকিডের শেষ প্রান্ত অবস্থান করছে এবং এই ট্রাকিডের শেষ প্রান্ত দিয়ে মূলের চাপে মূল থেকে পানি উঠে ট্রাকিড হয়ে এই এপিথেম কোষ হয়ে গহ্বরে জমা হয় এবং ভোরবেলা ফোঁটা আকারে রন্ধ্রের মাধ্যমে বাইরের দিকে জমা হয় বা বাইরের দিকে নির্গত হয় এবং খালি চোখে ভোরবেলা এটা দেখা যায়। অন্য সময় দেখা যায় না কেন? বিকজ এটা বাষ্প হয়ে যায়, অথবা আলোর জন্য বা তাপের জন্য, অথবা সালোক সংশ্লেষণে পুনরায় ব্যবহার হয়ে যায়। পত্ররন্ধ্রের মাধ্যমে এই পানি নির্গমনের এই প্রক্রিয়াকে, সরাসরি পানি নির্গমনের এই প্রক্রিয়াকে গাটেশন বলে। গাটেশন, ঠিক আছে। তাহলে আমি আবার শুরু থেকে একবার বলছি, পরীক্ষা কিভাবে আনসার করবা তার মতো করে যদি আসে চিত্র আঁকবা, এটা আঁকার পর ব্যাখ্যা লেখা শুরু করবা। আগে চিত্র দিলেই ভালো, তাহলে স্যারদের নজরটা ওইদিকেই ফোকাসটা পড়ে। প্রথমে বলবা হচ্ছে যে রন্ধ্র উদ্ভিদের পাতার কিনারায় অবস্থান করে এবং সরাসরি পানি নির্গমন করে সেই রন্ধ্রকে বলা হয় পানি পত্ররন্ধ্র বা হাইডাথড। গরমকালে বা প্রচণ্ড গরমে কচু, টমেটো, ঘাস এই সকল উদ্ভিদের পাতার কিনারায় যে সারিবদ্ধ পানি দেখা যায়, সেই সারিবদ্ধ পানিগুলো এই পানি পত্ররন্ধ্রের মাধ্যমে উৎপন্ন হয়। প্রচণ্ড গরমে অথবা আবহাওয়া অধিক মাত্রায় আর্দ্র থাকলে সাধারণত এমনটি ঘটতে, অর্থাৎ পানি পত্ররন্ধ্র থেকে পানি নির্গমন হতে দেখা যায়। বিশেষ প্রয়োজনে এই রন্ধ্রগুলোর মাধ্যমে পানি নির্গত হয় বলে একে
পানিপত্ররন্ধ্র বলা হয়। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য 2 মার্কের জন্য, সাথে অ্যাড করব 3 মার্কের জন্য। পানিপত্ররন্ধ্রের একদম শীর্ষে একটি সূক্ষ্ম রন্ধ্র থাকে, যাকে পত্ররন্ধ্র বা রন্ধ্র বলতে পারি। এই রন্ধ্রের দুপাশে রক্ষীকোষ থাকে, যা রন্ধ্রকে উন্মুক্ত বা বন্ধ করতে সাহায্য করে। রক্ষীকোষের ঠিক নিচে একটি ফাঁকা স্থান থাকে, যাকে গহ্বর বলে। এখানে পানি ফোঁটায় ফোঁটায় জমা বা সঞ্চিত হয়। গহ্বরের ঠিক নিচে অসংখ্য অসংলগ্ন কোষ থাকে, যে কোষগুলোকে এপিথেম বা এপিথেলিয়াম কোষ বলে। এপিথেলিয়ামের কোষের ঠিক নিচে ট্রাকিডের শেষ প্রান্ত অবস্থান করে। ঠিক আছে, মূলের চাপে পানি ট্রাকিটের মাধ্যমে এপিথেম হয়ে গহ্বরে জমা হয়, এবং ভোরবেলা এই গহ্বর দিয়ে যখন পানি বের হয় তখন খালি চোখে দেখা যায়। অন্য সময় এই পানিটা আর দেখা যায় না, মানে বাষ্প হয়ে যায় বা সালোক সংশ্লেষণে পুনরায় ব্যবহার হয়ে যায়, এই জন্য দেখা যায় না। এই পত্ররন্ধ্রের মাধ্যমে পানিপত্ররন্ধ্রের মাধ্যমে পানি নিষ্কাশন হওয়ার এই প্রক্রিয়াকে গাটেশন বলে। এই গাটেশন কি, এটা পরীক্ষায় 1 মার্কের জন্য আসে। পানিপত্ররন্ধ্রের মাধ্যমে পানি নিষ্কাশন হওয়ার প্রক্রিয়াকে গাটেশন বলে। ঠিক আছে, এগুলো হচ্ছে পত্ররন্ধ্র বা পানিপত্ররন্ধ্র যে বলি না কেন, এই পানিপত্ররন্ধ্র নিয়ে আলোচনা। নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখন যেটা নিয়ে আলোচনা করব, মানে যেটা তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে এইটা বোটানির সবচেয়ে বেশি পরিমাণ আসা বোর্ড কোয়েশ্চেন বিগত 5-6 বছরের মধ্যে। জুলজিতে যেমন একটা কোয়েশ্চেন আছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র, এটাও বিগত 5-6 বছর কন্টিনিউয়াসলি বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে আসছে, ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ডে আসছে। তাই সবচেয়ে ইম্পর্টেন্ট জুলজির জন্য যেমন হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন, ঠিক একইভাবে বোটানির সবচেয়ে বেশি আসা বোর্ড কোয়েশ্চেন বিগত কয়েক বছরের মধ্যে হচ্ছে এইটা। সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। এখন এই ভাস্কুলার বান্ডল কি সেটা আমরা জানি। আমরা তো একটু আগেই শুনেছি যে জাইলেম আর ফ্লোয়েম টিস্যু যারা পানি এবং খাদ্য পরিবহন করে, ওদেরকে একত্রে ভাস্কুলার বান্ডল বলে। তো এটাকে যদি সংজ্ঞায়িত করতে চাই আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? জাইলেম ও ফ্লোয়েম টিস্যু দ্বারা গঠিত উদ্ভিদের পরিবহন কাজের সাথে যুক্ত টিস্যু তন্ত্রকে পরিবহন টিস্যু তন্ত্র বা ভাস্কুলার বান্ডল বলা হয়। আবার বলছি, জাইলেম ও ফ্লোয়েম টিস্যু দ্বারা গঠিত উদ্ভিদের পরিবহন কাজের সাথে যুক্ত টিস্যু তন্ত্রকে ভাস্কুলার বান্ডল বলে। তার মানে দুইটা জিনিস থাকবে এখানে, জাইলেম আর ফ্লোয়েম। একটা জিনিস হয়তোবা তোমরা পড়েছো একাডেমিক পড়ার সময় বা টুকটাক জানো হয়তোবা, যে এই জাইলেম টিস্যুর মধ্যে ট্রাকিড নামক যে একটা সেল থাকে বা ভেসেল নামক সেল থাকে, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এরকম 4টা আলাদা আলাদা টিস্যু থাকে। এই যে ভেসেল, এই ভেসেলটা হচ্ছে একটা গর্তের মতো, ছোট যে গর্ত আছে এই গর্তের মতো। এই ভেসেলগুলো ছোট গর্ত বিশিষ্ট হতে পারে, আবার বড় গর্ত বিশিষ্ট হতে পারে, অর্থাৎ ছোট ভেসেল হতে পারে, বড় ভেসেল হতে পারে। যদি কোনো জাইলেমের ভেসেলগুলো ছোট ছোট থাকে তাকে বলা হয় প্রোটোজাইলেম। আর যদি ভেসেলগুলো বড় বড় হয় তাহলে সেই ধরনের জাইলেমকে মেটাজাইলেম বলে। জাইলেম পরীক্ষার মধ্যে কিন্তু এটা আসে যে প্রোটোজাইলেম কি মেটাজাইলেম কি। সহজ কথায়, জাইলেম টিস্যুর ছোট আকৃতির ভেসেল থাকলে বা ছোট আকৃতির গর্ত থাকলে সেই ধরনের জাইলেমকে প্রোটোজাইলেম বলে। আর জাইলেম টিস্যুতে যদি বড় আকৃতির ভেসেল থাকে বা বড় আকৃতির গর্ত বা যুক্ত ভেসেল থাকে, তখন সেই ধরনের জাইলেমকে মেটাজাইলেম বলে। এই মেটাজাইলেম প্রোটোজাইলেমটা বোঝাচ্ছে কেন, এটা ভাস্কুলার বান্ডল বোঝার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সামনে আমাদের এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। অনেক সময় এরকম কি হয় যে ধরলাম এটা একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তর মেটাজাইলেমটা প্রোটোজাইলেমটা হচ্ছে পরিধির দিকে থাকে, মানে বাইরের দিকে থাকে, আর মেটাজাইলেমটা কোথায় থাকে, কেন্দ্রের দিকে থাকে, এমন হতে পারে। আবার অনেক ধরনের মূল বা কাণ্ডের মধ্যে অনেক জায়গার মধ্যে আছে যেখানে হচ্ছে মেটাজাইলেমটা পরিধির দিকে থাকে আর প্রোটোজাইলেমটা হচ্ছে কোথায়, কেন্দ্র থাকে। আমি ধরলাম এটা হচ্ছে কেন্দ্র, যে কেন্দ্র হয় তাহলে এই চিত্রের মধ্যে মেটাজাইলেম কেন্দ্রের মধ্যে, প্রোটোজাইলেম পরিধির মধ্যে। আর এই চিত্রের মধ্যে মেটাজাইলেম হচ্ছে পরিধির দিকে আর প্রোটোজাইলেম হচ্ছে কেন্দ্রের দিকে। এদের একটা নাম আছে। এই ধরনের ভাস্কুলার বান্ডলকে বলা হয় সাধারণত এক্সার্ক। অর্থাৎ যে ধরনের ভাস্কুলার বান্ডলে
মেটাজাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থান করে, সেই ধরনের ভাস্কুলার বান্ডলকে এক্সার্ক ভাস্কুলার বান্ডল বলে। এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আমাদের এটা, অনেকবার বোর্ডে আসছে, প্লাস এই টপিকটা বোঝার জন্য আমাদের জন্য প্রয়োজন। আবার বলছি, যে ভাস্কুলার বান্ডলে মেটাজাইলেম কেন্দ্রের দিকে ও প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থান করে তাকে এক্সার্ক ভাস্কুলার বান্ডল বলা হয়। এই ধরনের ভাস্কুলার বান্ডল হচ্ছে কোথায়? উদ্ভিদের মূলের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা কি? যে ধরনের ভাস্কুলার বান্ডলে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে ও মেটাজাইলেম পরিধির দিকে অবস্থান করে সেই ধরনের ভাস্কুলার বান্ডলকে এন্ডার্ক বলে। সেই ধরনের ভাস্কুলার বান্ডলকে এন্ডার্ক বলা হয়, অর্থাৎ মেটাজাইলেম হবে পরিধি, প্রোটোজাইলেম হবে কেন্দ্রের দিকে। এই ধরনের ভাস্কুলার বান্ডল হচ্ছে উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়। মনে রাখবা, এন্ডো ওয়ার্ডটা কাণ্ডের সাথে মিল আছে না, এন্ডো কাণ্ড, এন্ডার্ক হবে কাণ্ডে আর এক্সার্ক হবে মূলের মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে মেটাজাইলেম কেন্দ্র প্রোটোজাইলেম পরিধি দিলে এক্সার্ক মূলে পাওয়া যাবে, আর মেটাজাইলেম পরিধি প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে হলে সেই ভাস্কুলার বান্ডল হচ্ছে এন্ডার্ক। এটা কোথায় পাওয়া যাবে? কাণ্ডের মধ্যে পাওয়া যাবে। এইটুকু বুঝতে পেরেছো, কারণ এইটুকু আমাদের দরকার এই ভাস্কুলার বান্ডল বোঝার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখন এই ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ নিয়ে আলোচনা করবো, এবং এই প্রকারভেদটাই হচ্ছে বোর্ডে সবচেয়ে বেশি আসা, লাস্ট বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি আসা বোর্ড কোয়েশ্চেন এটাই। তাহলে ভাস্কুলার বান্ডল প্রধানত তিন প্রকার, দেখতেই পাচ্ছ, সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। এই তিন প্রকার ভাস্কুলার বান্ডল আছে। ঠিক আছে, এই তিন ধরনের ভাস্কুলার বান্ডল আছে, সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। একটা মাত্র সংজ্ঞা, একটু মনোযোগ দিয়ে শোনো, এই একটা মাত্র সংজ্ঞা যদি ভালো করে পারো এই পুরো ভাস্কুলার বান্ডল পারা যায়। আমি ভাস্কুলার বান্ডলের চিত্র একটু পরে দেখাচ্ছি। একটা জাস্ট সংজ্ঞা, এইটাই বারবার ঘুরিয়ে 2-5%, 10% চেঞ্জ করে আমরা এই পুরা কোয়েশ্চেনটা লিখতে পারি। পুরাটা খুব কম আসে, যেমন 2021 সালে শুধুমাত্র অরীয় ভাস্কুলার বান্ডলটা পরীক্ষার মধ্যে আসছিল, 22-এ হচ্ছে সংযুক্তটা পরীক্ষার মধ্যে আসছিল বোর্ড কোয়েশ্চেন হিসাবে। সংযুক্ত অরীয় দুটা কম্বাইনলি হচ্ছে এটা 23 সালে বোর্ড পরীক্ষার মধ্যে আসছিল। কেন্দ্রিক যে ভাস্কুলার বান্ডল আছে, এটা আমি ঢাকা বোর্ডের কথা বলছি, অন্যান্য বোর্ডেও কাছাকাছি এরকমই আসছে, জাস্ট এটার পরিবর্তে ওইটা এরকমই। পুরাটা অর্থাৎ সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক, এই তিনটা একসাথে কম আসে। এই দুইটা অর্থাৎ সংযুক্ত, অরীয় কম্বাইনলি পরীক্ষা আসতে পারে এবং ইন্ডিভিজুয়ালও পরীক্ষা আসতে পারে 3 মার্ক এবং 4 মার্কের জন্য। একটা সংজ্ঞা, মনোযোগ দিয়ে শোনো, সংযুক্ত ভাস্কুলার বান্ডল, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্তভাবে গুচ্ছাকার অবস্থান করে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্তভাবে গুচ্ছাকারে অবস্থান করে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলা হয়। এই সংযুক্ত ভাস্কুলার বান্ডল হচ্ছে উদ্ভিদের কোথায় পাওয়া যায়? এই সংযুক্ত ভাস্কুলার বান্ডল হচ্ছে উদ্ভিদের কোথায় পাওয়া যায়? কাণ্ডে পাওয়া যায়, অর্থাৎ মেটাজাইলেম পরিধির দিকে ও প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করে। অর্থাৎ ভাস্কুলার বান্ডল কেমন হবে? কাণ্ড, মানে এন্ডার্ক। ভাস্কুলার বান্ডল কি হবে? এন্ডার্ক প্রকৃতির হবে। কথাটা ভালো করে বুঝতে পেরেছো তো? যদি পরীক্ষা আসে প্রথমে সংযুক্ত লিখবা, তার সংজ্ঞাটা লিখবা। যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্তভাবে গুচ্ছাকার অবস্থান করে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলা হয়। এই সংযুক্ত ভাস্কুলার বান্ডল উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়, যার মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করে, অর্থাৎ ভাস্কুলার বান্ডল এন্ডার্ক প্রকৃতির। শেষ। সংযুক্ত ভাস্কুলার বান্ডলকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যাচ্ছে? দুইটা ভাগে, সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। এই দুইটা সংজ্ঞা এবং সংযুক্ত ভাস্কুলার বান্ডলের সংজ্ঞা প্রায় সেম, একটা মাত্র ওয়ার্ড চেঞ্জ হবে। আমি বলছি সমপার্শ্বীয়, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্তভাবে পাশাপাশি অবস্থান করে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। এখানে সংযুক্তের মধ্যে গুচ্ছ ছিল, গুচ্ছর পরিবর্তে নাকি হবে পাশাপাশি অবস্থান করে। আবার বলছি, যে ভাস্কুলার বান্ডল, সংযুক্ত বলছি, যে ভাস্কুলার বান্ডল জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্তভাবে গুচ্ছাকার অবস্থান করে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। সমপার্শ্বীয়, যে ভাস্কুলার বান্ডল জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্তভাবে পাশাপাশি অবস্থান করে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। ক্লিয়ার? সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল আবার হচ্ছে এক্ষেত্রে দুই প্রকার, একটা হচ্ছে সমপার্শ্বীয় মুক্ত এবং সমপার্শ্বীয় বদ্ধ ভাস্কুলার বান্ডল। সমপার্শ্বীয় মুক্ত এবং সমপার্শ্বীয় বদ্ধ ভাস্কুলার বান্ডল। সমপার্শ্বীয় মুক্ত সেম সংজ্ঞা, একটু চেঞ্জ জাস্ট,
মুক্তটা কি হবে? যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্ত হবে, এবং একটা আরেকভাবে বলতে পারি, যে ভাস্কুলার বান্ডলে একটি জাইলেম ও একটি ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্ত হবে, পাশাপাশি অবস্থান করে, যেখানে যেখানে ধরলাম এটা ভাস্কুলার বান্ডল, যেখানে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝে, যেখানে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকে, জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকে, সেই ধরনের ভাজক টিস্যুকে সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডল বলে। এই যে মাঝখানে যে হলুদ দাগটা দেখতে পাচ্ছ গাঢ় করে, এটাই হচ্ছে ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়ামটার কাজ কি? ক্যাম্বিয়ামটার কাজ হচ্ছে জাইলেম টিস্যুকে ফ্লোয়েম টিস্যু থেকে পৃথক রাখা। তুমি বলতে পারো যেহেতু মুক্ত না, এটা তো পরস্পর থেকে আলাদা হলো, এটা বদ্ধ হওয়ার কথা। আসলে মুক্ত কথাটা কেন হয়? কারণ জাইলেম ফ্লোয়েম থেকে মুক্ত, ফ্লোয়েম জাইলেম থেকে মুক্ত, কারণ মাঝখানে কি আছে? ক্যাম্বিয়াম টিস্যুটা দুটাকে স্বতন্ত্র রাখছে। স্বতন্ত্রের জন্য এখানে নামটা আসছে সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডল। ঠিক আছে, তাহলে আবার বলছি, মুক্ত কাকে বলা হয়? যে ভাস্কুলার বান্ডলে একটি জাইলেম ও একটি ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্ত হবে, পাশাপাশি অবস্থান করে, যেখানে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে কি থাকে? ক্যাম্বিয়াম টিস্যু থাকে, তাকে সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডল বলে। এই সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডল মরাকবা দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পাওয়া যায়। সকল দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে এই সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডল পাওয়া যায়। অনেক সময় মনে এটা আসে দ্বিবীজপত্রী একবীজপত্রী তো আমরা চিনছি না, তাহলে যদি এক্সাম্পল দেয় যে ধান, গম, আম, কাঁঠাল, তাহলে বুঝবেই করে। দ্বিবীজপত্রী একবীজপত্রী চেনার একটা পদ্ধতি আছে, খুবই সহজ। যদি কোনো উদ্ভিদের পাতা একটু লম্বাটে আকৃতির হয়, বুঝো একটু লম্বাটে আকৃতির হয়, মাঝখান দিয়ে একটা শিরা যায় এবং কোনো ধরনের জটিল কোনো বিন্যাস না থাকে, সেই ধরনের পাতা আসছে সমান্তরাল শিরাবিন্যাস বলে, এবং এই সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পাতাকেই একবীজপত্রী উদ্ভিদের পাতা বলে। আর যদি কোন উদ্ভিদের পাতা এরকম হয়, একটু ফ্যাট টাইপের হয় এবং মাঝখান দিয়ে শিরা এখানে একটু জটিল আকারে থাকে, এটাকে জালিকা শিরাবিন্যাস বলে। এবং জালিকা শিরাবিন্যাস যে সকল উদ্ভিদে পাওয়া যায় পাতা এই টাইপের, তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা বলে। তাহলে চিন্তা করে দেখো তো, গম, আখ, ভুট্টা, ঘাস এইসব উদ্ভিদের সকল পাতা কেমন হয় দেখতে? উপরেরটার মতো হয় না? তার মানে সকল উদ্ভিদ একবীজপত্রী। আম, জাম, কাঁঠাল, লিচু, জবা, পাট যা আছে না কেন, সবার পাতা দেখতে কেমন? নিচেরটার মতো হয়, অর্থাৎ এটা কেমন হয়? দ্বিবীজপত্রী। তাহলে তোমাকে সরাসরি দ্বিবীজপত্রী বলতে পারে, অথবা বলতে পারে নিচের কোনটি আখের ভাস্কুলার বান্ডল। তাহলে আখ যেহেতু একবীজপত্রী, তাহলে সমপার্শ্বীয় বদ্ধ হবে, আর দ্বিবীজপত্রী হলে কি হবে? সমপার্শ্বীয় মুক্ত হবে, কারণ মুক্তের এক্সাম্পল দ্বিবীজপত্রী, বদ্ধের এক্সাম্পল কি? একবীজপত্রী। বন্ধের সংজ্ঞাটা কি? সেম সংজ্ঞা, একই সংজ্ঞা। মুক্ত পারলে বন্ধ একদম একুরেটলি, খালি ক্যাম্বিয়াম থাকে না। যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ফ্লোয়েম, একটি জাইলেম ও একটি ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্ত হবে, পাশাপাশি অবস্থান করে, একই ব্যাসার্ধের উপর সংযুক্ত হবে, পাশাপাশি অবস্থান করে, যেখানে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে, যেখানে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কি থাকে না? ক্যাম্বিয়াম টিস্যু থাকে না। যেখানে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম টিস্যু থাকে না, তাকে কি বলা হয়? সমপার্শ্বীয় বদ্ধ ভাস্কুলার বান্ডল। এইটা কিন্তু জাইলেম, এই দাগ লম্বা যে দাগগুলো দিচ্ছে এর নাম হচ্ছে জাইলেম, আর নিচের যে ফোঁটাগুলো দিচ্ছি ডট, সেগুলো হচ্ছে ফ্লোয়েম। তাহলে এক পাশে জাইলেম আছে, এক পাশে ফ্লোয়েম আছে, মাঝখানে ক্যাম্বিয়াম আছে, সমপার্শ্বীয় মুক্ত। এক পাশে জাইলেম আছে, এক পাশে ফ্লোয়েম আছে, মাঝখানে জাস্ট এটা একটা ব্যারিকেড, এটাকে ডিফারেন্ট রাখার জন্য জাস্ট কোনো ক্যাম্বিয়াম নাই। এই ধরনের ভাস্কুলার বান্ডলকে, এই ধরনের ভাস্কুলার বান্ডলকে সমপার্শ্বীয় বদ্ধ বলা হয়। এবং সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল কোথায় পাওয়া যায়? এক বীজপত্রী যে উদ্ভিদ আছে, এই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে পাওয়া যায়। ধান, গম, আখ, ভুট্টা এই সকল উদ্ভিদের মধ্যে একবীজপত্রী সমপার্শ্বীয় বদ্ধ ভাস্কুলার বান্ডল পাওয়া যায়। নেক্সট হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল কি? যে ভাস্কুলার বান্ডলে একই সংজ্ঞা প্রায় কাছাকাছি, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্তভাবে পাশাপাশি অবস্থান করে, সংযুক্তভাবে পাশাপাশি অবস্থান করে, যেখানে দুটো ক্যাম্বিয়াম থাকবে। এখানে দেখো, এখানে একটা ক্যাম্বিয়াম দিলাম, আবার এখানে একটা ক্যাম্বিয়াম দিলাম হচ্ছে আমরা। এই দুটা ক্যাম্বিয়াম এখানে অ্যাড করার পর তারপর হচ্ছে যার উভয় পাশে ফ্লোয়েম, মাঝখানে জাইলেম, উভয় পাশে ফ্লোয়েম,
উভয় পাশে ফ্লোয়েম, মাঝখানে জাইলেম এবং জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম টিস্যু অবস্থান করে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলা হয়। যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর পাশাপাশি অবস্থান করে, যেখানে উভয় পাশে ফ্লোয়েম, মাঝে জাইলেম এবং জাইলেম ও ফ্লোয়েমের মাঝে কি অবস্থান করে, ক্যাম্বিয়াম টিস্যু অবস্থান করে, তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলা হয়। এবং এই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল হচ্ছে পাওয়া যায় হচ্ছে লাউ, কুমড়া, এই সকল উদ্ভিদের মধ্যে হচ্ছে এই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলটা হচ্ছে পাওয়া যায়। ঠিক আছে, লাউ, কুমড়া এই সকল উদ্ভিদের মধ্যে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায়। শুরু থেকে আমি সংযুক্তটা একবার বলছি, মনোযোগের শোনো। একটা বুঝলে বাকি দুইটা বুঝো অনেক সহজ। সংযুক্ত, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্ত হবে গুচ্ছাকার অবস্থান করে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। এই ধরনের ভাস্কুলার বান্ডল উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়, যার মেটাজাইলেম হচ্ছে কোন দিকে, পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করে, অর্থাৎ ভাস্কুলার বান্ডল এন্ডার্ক প্রকৃতির হয়। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দুই প্রকার, সংযুক্ত ভাস্কুলার বান্ডল দুই প্রকার, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্তভাবে পাশাপাশি অবস্থান করে সে ধরনের ভাস্কুলার বান্ডলকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলা হয়। সমপার্শ্বীয় আবার দুই প্রকার, সমপার্শ্বীয় মুক্ত, সমপার্শ্বীয় বদ্ধ। সমপার্শ্বীয় মুক্ত কাকে বলা হয়, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর, একটি জাইলেম ও একটি ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্তভাবে পাশাপাশি অবস্থান করে, যেখানে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম টিস্যু অবস্থান করে তাকে সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডল বলে। এবং এই ধরনের ভাস্কুলার বান্ডল একবীজপত্রী উদ্ভিদের, এই মুক্ত হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়। অপরদিকে সমপার্শ্বীয় বদ্ধ, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম, একটি জাইলেম ও একটি ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্তভাবে পাশাপাশি অবস্থান করে, যেখানে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম টিস্যু থাকে না, তাকে সমপার্শ্বীয় বদ্ধ ভাস্কুলার বান্ডল বলা হয় এবং এটি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়। নেক্সট, সমদ্বিপার্শ্বীয়, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্তভাবে পাশাপাশি অবস্থান করে, যেখানে উভয় পাশে ফ্লোয়েম, মাঝে জাইলেম এবং জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম টিস্যু অবস্থান করে, তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলা হয়। এবং এই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল হচ্ছে লাউ, কুমড়া এই সকল উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়। আমি একটা চিত্র তোমাদেরকে যদি দেখাই, এখানে আরো সুন্দর করে চিত্র আছে। তাহলে এটা হচ্ছে মুক্ত, এখানে হচ্ছে মুক্ত, এটা হচ্ছে বদ্ধ, আর এটা হচ্ছে বদ্ধ, আর এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এখানে চিত্রটা একটু বেটার করে রাখছি। মাঝখানে ক্যাম্বিয়াম আছে, উপরে জাইলেম, নিচে ফ্লোয়েম। এখানে ক্যাম্বিয়াম নাই, জাইলেম ফ্লোয়েম লেগে আছে। আর এখানে উপরে ফ্লোয়েম, নিচে ফ্লোয়েম, মাঝখানে জাইলেম এবং জাইলেমের মাঝখানে কি আছে, ক্যাম্বিয়াম টিস্যু আছে। ঠিক আছে, এই হচ্ছে এই উপরের সবটা হচ্ছে সংযুক্ত, উপরের তিনটাই হচ্ছে সংযুক্তের তিনটা ক্যাটাগরির মধ্যে পড়ছে। এখন আমরা আবার আগের জায়গায় একটু ব্যাক করি। নেক্সট হচ্ছে আমরা এখানে আলোচনা করব হচ্ছে নেক্সট টপিক যেটা আছে সেটা হচ্ছে অরিও যে ভাস্কুলার বান্ডলটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অরিও ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে এখানে যদি আসে, সেটা হচ্ছে অরিও ভাস্কুলার বান্ডল কাকে বলা হয়, সহজভাবে যদি বলতে যাই, তাহলে যে ভাস্কুলার বান্ডলে, একই সংজ্ঞা, ওই সংজ্ঞা কিন্তু একটাই, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধে অবস্থান না করে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পাশাপাশি বা কাছাকাছি অবস্থান করে, তাকেই অরিও ভাস্কুলার বান্ডল বলা হয়। আরেকবার বলছি, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধে অবস্থান না করে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পাশাপাশি বা কাছাকাছি অবস্থান করে, তাকে অরিও ভাস্কুলার বান্ডল বলা হয়। সংযুক্ত একই ব্যাসার্ধে অবস্থান করে, মানে একই বৃত্তের মধ্যে অবস্থান করে, আর অরিওটা হচ্ছে একই ব্যাসার্ধে অবস্থান না করে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করে। এবং এই অরিও ভাস্কুলার বান্ডল পাওয়া যায় হচ্ছে উদ্ভিদের কোথায়, মূলের মধ্যে। অরিও ভাস্কুলার বান্ডল পাওয়া যায় হচ্ছে উদ্ভিদের মূলের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, উদ্ভিদের মূলের মধ্যে পাওয়া যায়। এবং এই উদ্ভিদের মূলের মধ্যে পাওয়া যাওয়ায় এর মেটাজাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করে, প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থান করে, অর্থাৎ ভাস্কুলার বান্ডল কেমন হবে, এক্সার্ক ভাস্কুলার বান্ডল হচ্ছে এক্সার্ক প্রকৃতির হবে। ঠিক আছে, এই তো হয়ে গেল।
অরিওভাস্কুলার বান্ডল যদি একবীজপত্রী উদ্ভিদের মূলে থাকে তাহলে সংখ্যা হবে 6+, মানে 6 বা 6-এর অধিক হবে। যদি একবীজপত্র হয়, একবীজপত্রী হলে তাহলে সংখ্যা 6 বা 6-এর অধিক হবে, এবং 2 থেকে 4 গুচ্ছ হবে যদি দ্বিবীজপত্রী উদ্ভিদ হয়, তাহলে বা তার ক্ষেত্রে এর সংখ্যা, ভাস্কুলার বান্ডলের সংখ্যা 2 বা 4 এই ক্যাটাগরির মধ্যে পড়ে। আরেকবার বলছি, শুরু থেকে ভালো করে বুঝো। অরিও ইম্পর্টেন্ট, ছোট প্রশ্ন, হাফ পেজ এবং 3 মার্ক, চিত্র সহ যদি আঁকি, চিত্র দেখাচ্ছি। যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ফ্লেম একই ব্যাসার্ধে অবস্থান না করে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে তাকে অরিও ভাস্কুলার বান্ডল বলা হয়। এই ধরনের ভাস্কুলার বান্ডল উদ্ভিদের কোথায় পাওয়া যায়? মূলের মধ্যে পাওয়া যায়, যার মেটাজাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থান করে, অর্থাৎ ভাস্কুলার বান্ডল এক্সার্ক প্রকৃতির। একবীজপত্রী উদ্ভিদের মূলে অরিও ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6 বা 6-এর অধিক হয়, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রে অরিও ভাস্কুলার বান্ডলের সংখ্যা 2 বা 4 গুচ্ছ, মানে 2টা জাইলেম 2টা ফ্লেম বা 4টা জাইলেম 4টা ফ্লেম হয়। এখানে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে অরিও ভাস্কুলার বান্ডলের চিত্র। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি, এই দেখো, এটা জাইলেম, এটা জাইলেম, এটা জাইলেম, এটা জাইলেম। তাহলে জাইলেম এবং ফ্লেম দেখো, এইগুলো হচ্ছে ডট ডট গুলো হচ্ছে কি ফ্লেম। তাহলে দেখো জাইলেম ফ্লেম কিন্তু পরস্পর তো লাগানো না, এই জন্য বলছে একই ব্যাসার্ধ অবস্থান না করে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ অবস্থান করছে। অর্থাৎ এখানে জাইলেম আলাদা, ফ্লেম আলাদা অবস্থান করছে। এবং এখানে দেখো জাইলেমের আছে কয়টা? 4টা আছে, এবং ফ্লেম আছে কয়টা? 4টা আছে। তাহলে আমি বলতে পারি এটি একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অরিও ভাস্কুলার বান্ডল। যদি 2 থেকে 4টি থাকে, মানে 2 থেকে 4 গুচ্ছ থাকে, তাহলে এটা হবে দ্বিবীজপত্রী। আর যদি 6 বা 6-এর অধিক থাকে তাহলে কি হবে? একবীজপত্রী। যেহেতু এখানে 4 গুচ্ছ আছে, মানে 4টা জাইলেম 4টা ফ্লেম আছে, তার মানে হচ্ছে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অরিও ভাস্কুলার বান্ডল। তাহলে একই ব্যাসার্ধে অবস্থান না করে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে অরিও ভাস্কুলার বান্ডলের কথা। নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। এখন আমাদের নেক্সট আলোচনা হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। এটা হচ্ছে নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে, টেরিডোফাইটা যে উদ্ভিদগুলো আছে, তার মধ্যে হচ্ছে নরমালি পাওয়া যায়। ওকে, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল এটাও সেম, ওই দুটার মধ্যে সংজ্ঞা কাছাকাছি। যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লেম মধ্যে যে কোনো একটি কেন্দ্রে এবং অপরটি তাকে ঘিরে পরিধির দিকে অবস্থান করবে তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলা হয়। যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লেমের মধ্যে যে কোনো একটি কেন্দ্রে অবস্থান করবে এবং অপরটি তাকে ঘিরে, মানে কেন্দ্রটিকে ঘিরে পরিধির দিকে অবস্থান করবে তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলে। তো আমরা এখানে যদি একটা ধরলাম এরকম একটা বৃত্ত নিলাম, যদি এরকম হয় যে ভাস্কুলার বান্ডল হতে জাইলেমটা কোথায় অবস্থান করছে? জাইলেম অবস্থান করছে হচ্ছে কেন্দ্রে, ধরলাম জাইলেম এখানে কেন্দ্রে অবস্থান করছে, আর ফ্লেম যেটা আছে এটা বাইরের দিকে অর্থাৎ পরিধির দিকে অবস্থান করছে। এই ধরনের ভাস্কুলার বান্ডলকে বলা হয় জাইলেম কেন্দ্রিক। আর যদি এরকম হয় যে এমন হয় যে ফ্লেমটা মাঝখানে অবস্থান করছে, ধরলাম এখানে ফ্লেমটা মাঝখানে অবস্থান করছে এবং জাইলেমটা হচ্ছে কোথায় অবস্থান করছে? পরিধির দিকে অবস্থান করছে, এই ধরনের ভাস্কুলার বান্ডলকে বলা হয় হচ্ছে ফ্লেম কেন্দ্রিক। ফ্লেম কেন্দ্রিক বা ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল বলা হয়। শুরু থেকে বলছি, যে ধরনের ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লেমের মধ্যে যে কোনো একটি কেন্দ্রের দিকে অবস্থান করে এবং অপরটি সে কেন্দ্রটিকে ঘিরে পরিধির দিকে অবস্থান করে, সেই ধরনের ভাস্কুলার বান্ডলকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলা হয়। এই কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লেমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না, তাই কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল কি প্রকৃতির হয়? এটা বদ্ধ প্রকৃতির ভাস্কুলার বান্ডল হয়ে থাকে। ইভেন অরিওটাও বদ্ধ প্রকৃতির মধ্যেই পড়ে। কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডল হচ্ছে সাধারণত পাওয়া যায়, বা কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল পাওয়া যায় হচ্ছে টেরিডোফাইটা যে বর্গটা আছে বা বিভাগটা আছে, সেই টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদের মধ্যে
এই কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল পাওয়া যায়। দুই প্রকার এটা, একটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, অর্থাৎ যে ভাস্কুলার বান্ডলে জাইলেম কেন্দ্রে অবস্থান করবে এবং ফ্লেম সম্পূর্ণরূপে পরিধি দিয়ে তাকে ঘিরে অবস্থান করবে তাকে জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল বলে। এবং যে ভাস্কুলার বান্ডলে ফ্লেম কেন্দ্রে অবস্থান করবে এবং জাইলেম ফ্লেমকে সম্পূর্ণরূপে ঘিরে পরিধির দিকে অবস্থান করবে তাকে ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলা হয়। জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলের কিছু উদাহরণ আছে, এগুলো অনেক সময় এমসিকিউর জন্য আসে বা রুটিনের জন্য আসলে লিখতে হয়। টেরিস মানে হচ্ছে এক ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদ, মানে ফার্নকে টেরিস বলে আর কি। এরপরে হচ্ছে লাইকোপোডিয়াম, এগুলো সবই কিন্তু হচ্ছে ইয়া ধরনের উদ্ভিদ, ওই যেটা বললাম যে টেরিডোফাইটা যে বিভাগ আছে সেই বিভাগের উদ্ভিদ। এবং আরেকটা উদ্ভিদ হচ্ছে সেলাজিনেলা। এই তিনটা উদ্ভিদ হচ্ছে এই জাইলেম কেন্দ্রিক এক্সাম্পল এর উদ্ভিদের। আর ফ্লোয়েম কেন্দ্রিক বা ল্যাপ্টোসেন্ট্রিক এর উদ্ভিদের উদাহরণ হচ্ছে ড্রাসিনা, আরেকটার নাম হচ্ছে ইয়োকা। এই দুইটা উদ্ভিদ হচ্ছে, কিন্তু একটা উদ্ভিদ না, দুইটা উদ্ভিদ, আর এখানে তিনটা উদ্ভিদ। এই দুইটা উদ্ভিদ হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিকের মধ্যে পড়ে, ড্রাসিনা এবং ইয়োকা। এই দুইটা ফ্লোয়েম কেন্দ্রিকের মধ্যে পড়ে। টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা এগুলো হচ্ছে জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলের মধ্যে পড়ে। এখানে আমরা চিত্রটা এঁকে রাখছি। তাহলে এটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক, আর এটা হচ্ছে কি ফ্লোয়েম কেন্দ্রিক বা ল্যাপ্টোসেন্ট্রিক। জাইলেম কেন্দ্রে অবস্থান করবে, ফ্লোয়েম তাকে ঘিরে পরিধির দিকে অবস্থান করবে, আর ফ্লোয়েম কেন্দ্রে অবস্থান করবে, জাইলেম তাকে ঘিরে পরিধির দিকে অবস্থান করবে। এই তো। তাহলে যে আমি শুরু থেকে যদি একবার বলতে যাই সহজ করে পরিহিসাবে লিখবা, প্রথমে লিখবা সংযুক্ত ভাস্কুলার বান্ডল, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্তভাবে গুচ্ছাকার অবস্থান করে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলা হয়। সংযুক্ত ভাস্কুলার বান্ডলের মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করে। ভাস্কুলার বান্ডল হচ্ছে এন্ডার্ক প্রকৃতির এবং এটি কাণ্ডে পাওয়া যায়। ঠিক আছে। সংযুক্ত ভাস্কুলার বান্ডলকে দুই ভাগে ভাগ করা যায়, সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার দুটা পার্ট আছে। সমপার্শ্বীয় কি সেম সংজ্ঞা, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্তভাবে পাশাপাশি অবস্থান করে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দুইটা, সমপার্শ্বীয় মুক্ত, সমপার্শ্বীয় বদ্ধ। যে ভাস্কুলার বান্ডলে একটি জাইলেম ও একটি ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর পাশাপাশি অবস্থান করে, যেখানে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম টিস্যু অবস্থান করে তাকে সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডল বলে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই ধরনের ভাস্কুলার বান্ডল পাওয়া যায়। বদ্ধটা কি, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর, একটি জাইলেম একটি ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর পাশাপাশি অবস্থান করে, যেখানে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম টিস্যু থাকে না, তাকে সমপার্শ্বীয় বদ্ধ ভাস্কুলার বান্ডল বলা হয়। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর সংযুক্তভাবে পাশাপাশি অবস্থান করে, যেখানে উভয় পাশে ফ্লোয়েম, মাঝে জাইলেম এবং জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে ক্যাম্বিয়াম টিস্যু অবস্থান করে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলা হয়। লাউ, কুমড়া এই সকল উদ্ভিদের মধ্যে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায়। এরপর হচ্ছে অরীয় ভাস্কুলার বান্ডল, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধে অবস্থান না করে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে কাছাকাছি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলা হয়। এবং এই অরীয় ভাস্কুলার বান্ডল হচ্ছে উদ্ভিদের মূলে পাওয়া যায়। তার মানে মেটাজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে ও প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থান করে, অর্থাৎ ভাস্কুলার বান্ডল হচ্ছে এক্সাক্ট প্রকৃতির। একবীজপত্রী উদ্ভিদের মূলে অরীয় ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6 বা 6-এর অধিক হয়, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে অরীয় ভাস্কুলার বান্ডলের সংখ্যা 2 থেকে 4 গুচ্ছ। এবং এই চিত্রটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের। নেক্সট হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল হচ্ছে যে ভাস্কুলার বান্ডলের মধ্যে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে যে কোনো একটি কেন্দ্রে এবং অপরটি পরিধির দিকে অবস্থান করে তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলা হয়। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দুই প্রকার, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, একটা হচ্ছে কি ফ্লোয়েম কেন্দ্রিক। যে ভাস্কুলার বান্ডলের হচ্ছে জাইলেম কেন্দ্রে অবস্থান করে এবং ফ্লোয়েম জাইলেমকে সম্পূর্ণরূপে ঘিরে পরিধির দিকে অবস্থান করে তাকে জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল বলা হয়। এবং এই হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল এর এক্সাম্পল হচ্ছে টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা এগুলো হচ্ছে জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল উদাহরণ। ফ্লোয়েম কেন্দ্রিক, যে ভাস্কুলার বান্ডল হচ্ছে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে ফ্লোয়েমটি কেন্দ্রে অবস্থান করে এবং জাইলেমটা ফ্লোয়েমকে সম্পূর্ণরূপে ঘিরে পরিধির দিকে অবস্থান করে তাকে ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলা হয়। এবং এটি হচ্ছে ড্রাসিনা, ইয়োকা এই সকল উদ্ভিদের মধ্যে হচ্ছে এই ধরনের ভাস্কুলার বান্ডল পাওয়া যায়।
আশা করি বুঝতে পেরেছো। এবং এইটা এই অধ্যায়ের এবং পুরা বোটানি বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্টতম কোয়েশ্চেন। বিগত কয়েক বছরের মধ্যে ম্যাক্সিমাম বোর্ডে এই কোয়েশ্চেন বারবার প্রতি বছরই ব্যাক টু ব্যাক রিপিট আসছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এই টপিক। নেক্সট যে টপিকটা আমরা আলোচনা করব, গুরুত্বপূর্ণ একটা টপিক আছে আমাদের। এখন আমরা আলোচনা করব হচ্ছে একবীজপত্রী মূলের অন্তর্গঠন। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পরীক্ষার মধ্যে অনেকবার আসছে একবীজপত্রী মূলের অন্তর্গঠন নিয়ে। তো আমরা তাহলে এটা নিয়ে আলোচনা করি। যারা একবীজপত্রী মূলের অন্তর্গঠন পারবা তারা কিন্তু একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনটাও পারবা। কারণ এখানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন, আমি যদি সহজ কথায় বলতে চাই, এখানে একটা কি বলবো, মানে একটা টপিক ভালো করে বুঝলে বাকি 3-4টা টপিক বোঝানো সহজ হয়ে যায়। কারণ কথাগুলো খুবই রিলেটেবল, খুবই কাছাকাছি, মানে 6টা প্রশ্ন প্রায় সিমিলার ক্যাটাগরির মধ্যে পড়ে। একবীজপত্রী মূলের অন্তর্গঠন, একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন, একবীজপত্রী মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য, একবীজপত্রী কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য, মূল কাণ্ডের পার্থক্য, একবীজপত্রী মূল, একবীজপত্রী কাণ্ডের পার্থক্য। এই সবগুলো কোয়েশ্চেন কিন্তু লিঙ্কড। ভালো করে একটা বা দুইটা পারলে কিন্তু বাকিগুলো পারা অনেকটাই সহজ হয়ে যায়। তাহলে আমি ব্যাখ্যা দিচ্ছি একবীজপত্রী মূলের অন্তর্গঠন। একবীজপত্রী উদ্ভিদের মূলে মূলত অংশ থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে বহিঃস্থলী অঞ্চল, একটা হচ্ছে অন্তঃস্থলী অঞ্চল। এই যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলা হয় বহিঃস্থলী। এই অংশটাকে বলা হয় বহিঃস্থলী। এই অংশটাকে বলা হয় বহিঃস্থলী অঞ্চল। এবং এখানে যে অঞ্চলটুকু দেখতে পাচ্ছ নিচের, এর নাম হচ্ছে অন্তঃস্থলী অঞ্চল। ঠিক আছে, উপরের এই পাঠ্যকে বলা হয় বহিঃস্থলী অঞ্চল এবং নিচের এই পাঠ্যকে বলা হয় অন্তঃস্থলী অঞ্চল। পরীক্ষায় আসলে কিভাবে আনসার করবা, প্রথমে লিখবা, চিত্রটা আঁকতে হয় কিন্তু চিত্রটা আঁকা সহজ, আমি একটু পরে দেখিয়ে দিব কিভাবে চিত্র সহজ করে আঁকতে হয় বা এটা কিভাবে আঁকতে পারে। পেন্সিল কম্পাস ইউজ করলে চিত্র পারফেক্টলি বইয়ের মতো আঁকা যায়। তাহলে ফার্স্ট তুমি যদি এই কোশ্চেন আসে তাহলে আনসারটা কি করে করবা? প্রথমে বলবা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলকে প্রধানত দুটি অঞ্চলে ভাগ করা যায়, যথাক্রমে বহিঃস্থলী এবং অন্তঃস্থলী অঞ্চল। শেষ। এরপরে আলাদাভাবে লিখবা, হেডলাইন দিবা বহিঃস্থলী অঞ্চল। বহিঃস্থলী অঞ্চল লেখার পর লিখবা মূল ত্বক থেকে অন্তত্বক পর্যন্ত অঞ্চলকে মূলের বহিঃস্থলী অঞ্চল বলা হয়। ঠিক আছে, মূল ত্বক থেকে অন্তত্বক পর্যন্ত অঞ্চলকে মূলের বহিঃস্থলী অঞ্চল বলা হয়। এখন তুমি বলতে পারো রোম কোথায় গেল? আসলে রোম মূল ত্বকের অংশ, তাই মূল ত্বকের ভিতরে এটা পড়ে। তাহলে মূল ত্বক থেকে অন্তত্বক পর্যন্ত অঞ্চলকে বলা হয় বহিঃস্থলী অঞ্চল। লিখলাম, লেখার পর 1 নাম্বার দিয়ে আমি লিখবো হচ্ছে, 1 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে মূল ত্বক। মূল ত্বক ভালো করে বুঝো, কারণ মূল ত্বক বুঝতে পারলে আমরা যখন কাণ্ড করবো তখন কাণ্ড ত্বকটা সিমিলার কথা। মূল ত্বক কি? এখানে উপরে দেখে একদম উপরে যে লেয়ারটা আছে এটা হচ্ছে কি মূল ত্বক। তাহলে এখানে দেখো এগুলো কোষ, এই ঘরগুলো হচ্ছে একটা কি কোষ। ঠিক আছে, আমরা বলতে পারি মূলের বাহ্যিক আবরণকে মূলত্বক বা এপিব্লেমা বলে। মূলের বাহ্যিক আবরণকে মূলত্বক বা এপিব্লেমা বলে। দেখো এই যে মূলত্বক আছে এর মধ্যে কিন্তু কোনো ফাঁকা নাই, কোনো মাঝখানে কোনো ফাঁকা নেই এবং কোষগুলো একদম পরস্পরের সাথে লেগে আছে, কোনো ফাঁক ফোকরা নেই। তাই আমি বলতে পারি মূলত্বক বা এপিব্লেমা এক সারি ঘন সন্নিবেশিত প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। মূলত্বক এক সারি ঘন সন্নিবেশিত প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। মূলত্বকে এক কোষে কি থাকে? মূলরোম থাকে। শেষ, মূলত্বক নিয়ে আলোচনা। আবার বলছি, মূলের বাহ্যিক আবরণকে মূলত্বক বা এপিব্লেমা বলে। মূলত্বক এক সারি ঘন সন্নিবেশিত প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত হয় এবং মূলত্বকে এক কোষী মূলরোম থাকে। শেষ। ত্বকের কাজ কি? বাহ্যিক আঘাত থেকে সুরক্ষা প্রদান করা মূলত্বকের কাজ, এবং রোমের কাজ কি? পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। তাহলে এগুলো হচ্ছে আমাদের মূলত্বক নিয়ে আলোচনা। ঠিক আছে, মূলত্বক নিয়ে এগুলো কথা। নেক্সট 2 নাম্বার যে বিষয়টা আছে, 2 নাম্বার পয়েন্টের নাম হচ্ছে কর্টেক্স। কর্টেক্স 2 নাম্বার হচ্ছে কর্টেক্স। কর্টেক্স কি? একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো অঞ্চলটা নাম সাদা, যেই সাদা দাগগুলো দিচ্ছে যে গোল গোল, এগুলো নাম হচ্ছে কি কর্টেক্স। তাহলে কর্টেক্স জিনিসটা কি? কর্টেক্স কার অঞ্চল? বহিঃস্থলী অঞ্চল। একটা কথা মনে রাখবা, সংজ্ঞাগুলো বলতে গেলে কোন দুইটার মাঝখানে থাকে এইটুকু বললেও চলে। আমি বলতে পারিনি ভাবে যে বহিঃস্থলী অঞ্চলের যে অংশ মূলত্বক থেকে অন্তত্বক পর্যন্ত বিস্তৃত তাকে কর্টেক্স বলে। বলতে পারি তো, বহিঃস্থলী অঞ্চলের যে অংশ মূলত্বক থেকে অন্তত্বক পর্যন্ত বিস্তৃত তাকে কর্টেক্স বলে। হয়ে গেল।
কর্টেক্সের কোষগুলোর মাঝে দেখো তো ছোট ছোট ফাঁকা আছে না, ছোট ছোট ফাঁকা আছে না, এবং অনেকগুলো লেয়ার, প্রায় 8টা 10টা 12টা লেয়ার, এক এক উদ্ভিদের জন্য একরকম হয় আর কি। তাই আমি বলতে পারি কর্টেক্স বহু সারে বিশিষ্ট প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। কর্টেক্স বহু সারে বিশিষ্ট প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। এই যে কর্টেক্স আছে, কর্টেক্সের এই কোষগুলোর মাঝখানে আন্তঃকোষীয় ফাঁকা স্থান বিদ্যমান। প্রত্যেকটার মাঝখানে দেখো অনেকগুলো ফাঁকা ফাঁকা জায়গা আছে, আন্তঃকোষীয় ফাঁকা স্থান বিদ্যমান থাকে। এবং কর্টেক্সই হচ্ছে মূলের সর্বাপেক্ষা বৃহৎ অঞ্চল। এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবচেয়ে বড় অঞ্চল হচ্ছে মূলের এই কর্টেক্স অঞ্চল। তাহলে এগুলো হচ্ছে কর্টেক্সের কথা। তাহলে কর্টেক্সের ব্যাখ্যাটা বৈশিষ্ট্য আমরা কি বললাম? কর্টেক্স হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চলের যে অংশ মূলত্বক থেকে অন্তত্বক পর্যন্ত বিস্তৃত, তাকে কর্টেক্স বলে। কর্টেক্স বহুসারে বিশিষ্ট প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত হয় এবং এটির কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। মূলের কর্টেক্সই সর্বাপেক্ষা বৃহৎ অঞ্চল। শেষ কাজ, খাদ্য সঞ্চয় করে, পরিবহন করে এবং সামান্য মূলের দৃঢ়তা প্রদানে এই কর্টেক্স সাহায্য করে। এগুলো হচ্ছে কর্টেক্সের কথা। তৃতীয় যেটা আছে এটা হচ্ছে অন্তত্বক। এটা হচ্ছে অন্তত্বক, এটা হচ্ছে অন্তত্বক। এই অন্তত্বক, অন্তত্বক বা এর অপর নাম হচ্ছে এন্ডোডার্মিস। এই যে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ না বাইরের দিকে যে লাইনটা, এটাই হচ্ছে অন্তত্বক। আমি এটা গাঢ় করে রাখছি যাতে দূর থেকে দেখা যায় বা বোঝা যায়, তোমরা সহজে ভিডিওর মধ্যে বুঝতে পারো। আমরা কি বলতে পারি এটাও কার অঞ্চল? বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে পড়ে। এটা বহিঃস্থলীয় অঞ্চল এবং ঠিক তার নিচের অংশটার নাম হচ্ছে এই যে গ্রিন কালার অঞ্চলটার নাম হচ্ছে পেরিসাইকেল। তাহলে আমি বলতে পারি বহিঃস্থলীয় অঞ্চলের যে অংশ কর্টেক্স ও পেরিসাইকেলের মাঝে অবস্থান করে তাকে অন্তত্বক বলে। বহিঃস্থলীয় অঞ্চলের যে অংশ কর্টেক্স ও পেরিসাইকেলের মাঝে অবস্থান করে তাকে অন্তত্বক বলে। অন্তত্বক এক সারে বিশিষ্ট ঘন সন্নিবেশিত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, কারণ অন্তত্বকের মধ্যেও কি নাই কোনো ফাঁক নেই, কোনো আন্তঃকোষীয় ফাঁকা নেই। তাহলে অন্তত্বক এক সারি ঘন সন্নিবেশিত প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা তৈরি হয়। এই অন্তত্বকের মধ্যে অনেক সময় চর্বির একটা লেয়ার জমে, অর্থাৎ লিগনিন ও সুবিরিন জমা হয়ে একটি সরু ফিতার মতো বেষ্টনী তৈরি করে। এই সরু ফিতার মতো বেষ্টনীকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। মূলের অন্তত্বকে লিগনিন সুবিরিন জমা হয় বা চর্বি জাতীয় বস্তু জমা হয়ে যে সরু ফিতার মতো বেষ্টনী তৈরি করে তাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলা হয়। তাহলে বহিঃস্থলীয় অঞ্চলের মূলত্বক, কর্টেক্স, অন্তত্বক বললাম। অন্তত্বকের কাজটা কি? এটা হচ্ছে মূলের চাপ, যে মূলের যে চাপটা আছে নিয়ন্ত্রণ করে এবং মাঝে মাঝে সাময়িক সময়ের জন্য খাদ্যটাও সঞ্চয় করতে সাহায্য করে হচ্ছে এই অন্তত্বক। আরেকটা কাজ আছে, বহিঃস্থলীয় অঞ্চলকে অন্তঃস্থলীয় অঞ্চল থেকে পৃথক রাখার কাজ এই অন্তত্বকের কাজ। তাহলে এই গেল হচ্ছে আমাদের বহিঃস্থলীয় অঞ্চলের যে অংশগুলো আছে সেগুলো আমরা আলোচনা করলাম। এরপর হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। টাইটেল লিখবা অন্তঃস্থলীয় অঞ্চল, লেখার পর লিখবা পেরিসাইকেল থেকে শুরু করে মজ্জা পর্যন্ত অঞ্চলকে বলা হয় অন্তঃস্থলীয় অঞ্চল। পেরিসাইকেল থেকে শুরু করে মজ্জা পর্যন্ত অঞ্চলকে বলা হয় অন্তঃস্থলী অঞ্চল। তাহলে এই এটা বহিঃস্থলী গেল, এটা হচ্ছে বহি আর এটা হচ্ছে অন্ত। তো অন্তঃস্থলীর মধ্যে এক নাম্বার অংশের নাম হচ্ছে, অন্তঃস্থলীর মধ্যে হচ্ছে এক নাম্বার নাম হচ্ছে পেরিসাইকেল। তাহলে পেরিসাইকেল কি? এই যে গ্রিন কালারের যে লেয়ারটা আছে, যে গ্রিন কালারের যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, এই লেয়ারটা হচ্ছে পেরিসাইকেল। তাহলে আমি বলতে পারি না অন্তঃস্থলী অঞ্চলের যে অংশ ভাস্কুলার বান্ডলকে ঘিরে অবস্থান করে তাকে পেরিসাইকেল বলে। অন্তঃস্থলী অঞ্চলের যে অংশ ভাস্কুলার বান্ডলকে ঘিরে অবস্থান করে তাকে পেরিসাইকেল বলা হয়। এবং মূলের পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা তৈরি হয়। দ্যাটস অল, আর কিছু লেখা দরকার নেই, দুটো লাইন লিখে হবে। সংজ্ঞাটা কোন দুটার মাঝখানে কাকে ঘিরে অবস্থান করে? ভাস্কুলার বান্ডলকে ঘিরে অবস্থান করে এবং এক স্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি হয়। পেরিসাইকেলের কাজ কি? খাদ্য সঞ্চয় করে এবং অস্থানিক মূল তৈরিতে সাহায্য করে। অস্থানিক মানে যেখান থেকে মূল তৈরি হওয়ার কথা না, ওই স্থান থেকে যদি কখনো মূল তৈরি হয় সেই ধরনের মূলকে অস্থানিক মূল তৈরি বলে। এই অস্থানিক মূল হচ্ছে এই পেরিসাইকেল তৈরি করতে সাহায্য করে। দ্বিতীয় যে অংশটা আছে এর নাম হচ্ছে ভাস্কুলার বান্ডল।
এই যে এখানে আমরা মেটাজাইলেম, প্রোটোজাইলেম, ফ্লোয়েম, এই যে তিনটা অংশ নিছি না, এই তিনটা অংশকে আমরা বলতে পারি কি ভাস্কুলার বান্ডল বলতে পারি আমরা। তাহলে ভাস্কুলার বান্ডল কি, যেহেতু আমরা মূল বলছি, একটু আগে পড়েছিলাম মূলের ভাস্কুলার বান্ডল কি, যেটা একবীজপত্রী মূল, তার মানে একবীজপত্রী উদ্ভিদের মূলের ভাস্কুলার বান্ডল অরীয় প্রকৃতির, যার সংখ্যা 6 বা 6-এর অধিক। এই লাইন আমরা একটু আগে পড়েছিলাম না, সেই লাইনটাই ওইভাবে লিখবা, ভাস্কুলার বান্ডল লিখে লিখবা মূলের ভাস্কুলার বান্ডল অরীয় প্রকৃতি, যার সংখ্যা 6 বা 6-এর অধিক, যেটা একবীজপত্রী মূল। এর মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থান করে, অর্থাৎ ভাস্কুলার বান্ডল কি প্রকৃতির, এক্সার্ক প্রকৃতির। শেষ ব্যাখ্যা এইটুকুই। কাজ যদি বলতে যাই তাহলে কাজ বলবো হচ্ছে কি, এটি পানি, খনিজ লবণ পরিবহন, খাদ্য পরিবহন, এইগুলো করতে হচ্ছে সাধারণত সাহায্য করে হচ্ছে এই ভাস্কুলার বান্ডল। তৃতীয় যে অংশটা আছে এর নাম হচ্ছে মজ্জা। মজ্জা একদম এই জাইলেম ফ্লেম, এই যে এইখানে লাল দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফ্লেম, আর সাদা দাগগুলো হচ্ছে জাইলেম। দেখো মেটাজাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করছে, আর প্রোটোজাইলেম কোথায়, পরের দিকে অবস্থান করছে, একটু যেটা বলেছিলাম। মজ্জা হচ্ছে কি, এই যে ভাস্কুলার বান্ডলের কেন্দ্রে বা একদম স্টিলের কেন্দ্রে, অন্তঃস্টিলের কেন্দ্রীয় অঞ্চলকে মজ্জা বা মেডুলা বলে। স্টিলের কেন্দ্রীয় অঞ্চলকেই মজ্জা বা মেডুলা বলা হয়। এই মজ্জা প্যারেনক্যামা, অসংখ্য প্যারেনক্যামা জাতীয় কোষ দ্বারা গঠিত হয় এবং মূলের মজ্জা তুলনামূলকভাবে কাণ্ডের মজ্জা থেকে আকারে বড় হয়ে থাকে। মজ্জার কাজ একটাই, খাদ্য সঞ্চয় করা। শেষ। তাহলে যদি পরীক্ষা আসে কিভাবে লিখবা, শুরু থেকে একবার সহজ করে বলছি। একবীজপত্রী উদ্ভিদের মূল দুটি অঞ্চলে বিভক্ত, বহিঃস্থলী অঞ্চল, অন্তঃস্থলী অঞ্চল। 1 নাম্বার বহিঃস্থলী অঞ্চল। মূলত্বক থেকে অন্তঃ পর্যন্ত অঞ্চলকে বহিঃস্থলী অঞ্চল বলে, নিচে ব্যাখ্যা দেওয়া হলো। প্রথমে লিখলাম মূলত্বক। মূলের বাহ্যিক আবরণকে মূলত্বক বলে বা এপিব্লেমা বলে। এটি একসারি ঘনসন্নিবেশিত প্যারেনক্যামা জাতীয় কোষ দ্বারা গঠিত। মূলত্বকে এককোষী মূলরোম বিদ্যমান। শেষ। কাজ বাহ্যিক আঘাত থেকে সুরক্ষা প্রদান করা এবং পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। 2 নাম্বার কর্টেক্স। বহিঃস্থলী অঞ্চলের যে অংশ মূলত্বক থেকে অন্তত্বক পর্যন্ত বিস্তৃত তাকে কর্টেক্স বলা হয়। কর্টেক্স একাধিক সারি বা বহু সারি বিশিষ্ট প্যারেনক্যামা জাতীয় কোষ দ্বারা গঠিত হয় এবং কর্টেক্সের কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁকা স্থান বিদ্যমান। কর্টেক্সে হচ্ছে মূলের সর্বাপেক্ষা বৃহৎ অঞ্চল। কাজ খাদ্য সঞ্চয়, পরিবহন এবং মূলের সামান্য দৃঢ়তা প্রদানে সাহায্য করে। 3 অন্তঃস্থক। বহিঃস্থলী অঞ্চলের যে অংশ কর্টেক্স ও পেরিসাইকেলের মাঝে অবস্থান করে তাকে অন্ততক বলে। অন্ততকের কথা যদি বলতে হয়, অন্ততক হচ্ছে কি হবে, একসারি বিশিষ্ট বা একসারি ঘন সন্নিবেশিত প্যারেনক্যামা জাতীয় কোষ দ্বারা গঠিত হয়। এবং এই অন্ততকের কথা একটা গুরুত্বপূর্ণ হচ্ছে, অন্ততকের মধ্যে সময় চর্বির লেয়ার জমে, অর্থাৎ লিগনিন ও সুবিরিন জমা হয়ে সরু ফিতার মতো বেষ্টনী তৈরি করে, যাকে ক্যাসপিরিয়ান স্ট্রিপ বলে। অন্ততকের কাজ কি, মূলের চাপ নিয়ন্ত্রণ এবং সাময়িক সময়ের জন্য খাদ্য সঞ্চয় করতে পারে। শেষ। বহিঃস্থলী, আসবো অন্তঃস্থলী। অন্তঃস্থলীর মধ্যে লিখবো পেরিসাইকেল থেকে শুরু করে মজ্জা পর্যন্ত অঞ্চলকে অন্তঃস্থলী বলে। 1 নাম্বার পেরিসাইকেল। ঠিক আছে। পেরিসাইকেল যদি বলতে যাই তাহলে আমরা কি বলবো, প্রথমে হচ্ছে অন্তঃস্থলী অঞ্চলের যে অংশ ভাস্কুলার বান্ডলকে ঘিরে অবস্থান করে তাকে পেরিসাইকেল বলা হয়। পেরিসাইকেল মূলের ক্ষেত্রে এক সারি প্যারেনক্যামা জাতীয় কোষ দ্বারা তৈরি হয়। এর কাজ খাদ্য সঞ্চয় করা এবং অস্থানিক মূল তৈরিতে সাহায্য করে। দ্বিতীয় হচ্ছে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল হচ্ছে কি, আমরা বলতে পারি এটা যে একবীজপত্রী উদ্ভিদের মূলের ভাস্কুলার বান্ডল অরীয় প্রকৃতির, যার সংখ্যা 6 বা 6-এর অধিক। এর মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থান করে, অর্থাৎ ভাস্কুলার বান্ডল কি প্রকৃতির হয়, এক্সাক্ট প্রকৃতির হয়। ঠিক আছে। কাজ পানি, খাদ্য, লবণ ইত্যাদি পরিবহনে সাহায্য করে। 3 নাম্বার হচ্ছে মজ্জা। স্টিলের কেন্দ্রীয় অঞ্চলকে বা অন্তঃস্থলীর কেন্দ্রীয় অঞ্চলকে বলা হয় মজ্জা। এটি একাধিক সারি প্যারেনক্যামা জাতীয় কোষ দ্বারা তৈরি হয় এবং মূলের মজ্জা তুলনামূলকভাবে বড় হয় এবং এটা হচ্ছে এর কাজটাকে খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। আরেকটা অংশ আছে, এটা চিত্রে দেখানো যায় না, এর নাম হচ্ছে মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি, এটা এই চিত্র দেখানো যায় না, সহজ কথায় মজ্জা রশ্মির কাজটা কি জানো, জাইলেমকে ফ্লোয়েম থেকে পৃথক রাখা এবং ভাস্কুলার মানে আমি যদি বলতে চাই যে মজ্জার সাথে পেরিসাইকেলকে যুক্তকারী রশ্মিগুলোকে বলা হয় মজ্জা রশ্মি। আমি যদি এখানে একটু ভিন্নভাবে দেখাতে চাই তাহলে ধরলাম যে এখান থেকে শুরু করে এইখানে যে লাইনগুলো জাইলেমকে ফ্লোয়েম থেকে জাস্ট
পৃথক করার জন্য কাজ করছে। এটা নর্মালি থাকে না, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে দিচ্ছি। অর্থাৎ যে রশ্মিগুলো মজ্জাকে পেরিসাইকেলের সাথে যুক্ত রাখে তাকে মজ্জা রশ্মি বলা হয়। এই মজ্জা রশ্মিও প্যারেনকাইমা দ্বারা তৈরি হয় এবং এই মজ্জা রশ্মির কাজ জাইলেম টিস্যুকে ফ্লোয়েম টিস্যু থেকে পৃথক রাখা। আশা করি তোমরা একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের এই কোশ্চেনটা তোমরা পারবা। নেক্সট যে কোশ্চেনটা আছে আমাদের একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। চিত্রটা এরকম, তোমাদের বই দেখতে পারলে একটা স্মাইলিং ফেস এরকম দেখা যায়, যে হাসছে কেউ একজন, চোখ দুইটা নিচে একটা মুখ, নাক আছে উপরে, এটা এরকমই লাগে আর কি। যাই হোক, তো একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন পড়তে গেলে সেম আমরা, হ্যাঁ বইয়ের মধ্যে একটু ডিফারেন্টভাবে লেখা আছে, আমরা সেটাতে না যাই, আমরা হচ্ছে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফলো করি। মূল যেভাবে পড়েছিলাম কাণ্ড সেভাবেই পড়বো, প্রায় সেম ভাবেই পড়বো। এখানেও বলবো দুটো অঞ্চল, বহিঃস্থলী অঞ্চল, অন্তঃস্থলী অঞ্চল, সেম। বহিঃস্থলী অঞ্চলের মধ্যে কি থাকবে? বহিঃস্থলীর মধ্যে হচ্ছে এপিডার্মিস, হাইপোডার্মিস, গ্রাউন্ড টিস্যু। আসলে গ্রাউন্ড টিস্যু কি, মানে ত্বক ছাড়া অধত্বক এবং বাকি যে অংশটুকু আছে কর্টেক্স মিলে এটাকে গ্রাউন্ড টিস্যু বলা হয়, ঠিক আছে। আর এইটুকু হচ্ছে ভাস্কুলার বান্ডল, মানে এই ভিতরের অংশটুকু বলা হয় অন্তঃস্থলী অঞ্চল আমরা বলতে পারি। তাহলে এইটা যদি ব্যাখ্যা দিতে চাই তাহলে আমরা ব্যাখ্যাই করে দিব সেম, ওই যে বহিঃস্থলী অঞ্চল লিখে কাণ্ডত্বক থেকে শুরু করে কর্টেক্স অঞ্চলগুলো সহ নিয়ে এই অঞ্চলটাকে বলা হয় বহিঃস্থলী অঞ্চল। তাহলে 1 নাম্বার কাণ্ডত্বক। তাহলে 1 নাম্বার যদি কাণ্ডত্বক হয়, সেম মূল ত্বকে যেই ব্যাখ্যা দিয়েছিলাম, মূল ত্বকে কি ব্যাখ্যা দিয়েছিলাম আমরা মনে করে দেখো। মূল ত্বকে ব্যাখ্যা ছিল হচ্ছে মূলের বাহ্যিক আবরণকে মূলত্বক বলে, এখানে কি বলবো? কাণ্ডের বাহ্যিক আবরণকে কাণ্ডত্বক বলে। তাহলে কাণ্ডের বাহ্যিক আবরণকে কাণ্ডত্বক বা এপিডার্মিস বলে। এপিডার্মিস এক সারি ঘন সন্নিবেশিত প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। এটা মূলত্বক ছিল কিন্তু সেম, এক সারি ঘন সন্নিবেশিত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। মূল ত্বকে গুরুত্বপূর্ণ দেখো, এখানে কোনো মানে মূল ত্বকে রোম থাকলেও কাণ্ড ত্বকে কি নাই, কোনো কাণ্ডরোম নেই, কিন্তু উপরে একটা পুরো লেয়ার আছে, উপরে একটা পুরো লেয়ার আছে। এই লেয়ারটা হচ্ছে কিউটিকলার লেয়ার, অর্থাৎ কাণ্ড ত্বকে কোনো কাণ্ডরোম থাকে না, কিন্তু পুরো কিউটিকলার আস্তরণ থাকে। শেষ। ত্বকের কাজ কি? বাহ্যিক আঘাত থেকে রক্ষা, এবং কিউটিকল কি করে? পানি অপচয় রোধ করতে সাহায্য করে। শেষ কাণ্ড ত্বক নিয়ে। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের কথা বলবো। গ্রাউন্ড মেরিস্টেমের দুটা পার্ট, একটা হচ্ছে আমি যেটা বললাম, একটা হচ্ছে হাইপোডার্মিস মানে অধত্বক, আর একটা হচ্ছে কর্টেক্স। তো আমি সরাসরি লিখছি, এটা হচ্ছে অধত্বক। অধত্বক, অধত্বক কিন্তু মূলে পাওয়া যায় না, শুধু কাণ্ডের মধ্যেই পাওয়া যায়। তাহলে আমি বলতে পারি না যে বহিঃস্থলী অঞ্চলের যে অংশ অথবা অন্তত্বকের নিচের যে অংশ 2 থেকে 3 সারি বিশিষ্ট অংশ থাকে, সে অংশটাকে হাইপোডার্মিস বা অধত্বক বলে। বহিঃস্থলী অঞ্চলের যে অংশ কাণ্ডত্বক ও কর্টেক্সের মাঝে অবস্থান করে তাকে সাধারণত হাইপোডার্মিস বা অধত্বক বলে। দেখো অধত্বকের 3-4টা লেয়ার আছে, তাহলে আমি বলতে পারি অধত্বক বহু সারি বিশিষ্ট বা একাধিক সারি বিশিষ্ট স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত হয়। একবীজপত্রী অধত্বক তৈরি হয় স্ক্লেরেনকাইমা দ্বারা, আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধত্বক তৈরি হয় কোলেনকাইমা দ্বারা। ওইটা আমরা না বলি এখন, সরাসরি স্ক্লেরেনকাইমার কথাটাই বলি। তাহলে বহিঃস্থলী অঞ্চলের যে অংশ কাণ্ডত্বক ও কর্টেক্সের মাঝে অবস্থান করে তাকে অধত্বক বা হাইপোডার্মিস বলে। এটি বহুসারি বিশিষ্ট স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত হয়। ত্বকের কাজ কি? অধত্বকের কাজ সেম, বাহ্যিক আঘাত থেকে সুরক্ষা প্রদান করা। তৃতীয় যে পার্টটা আছে সেটার নাম হচ্ছে আমরা বলতে পারি কর্টেক্স। কর্টেক্স, এই যে এখানে গোল গোল যে দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি কর্টেক্স। তাহলে আগের মতো আমরা বলতে পারি যে কর্টেক্স হচ্ছে কি বহিঃস্থলী অঞ্চলের যে অংশ হচ্ছে অধত্বক থেকে শুরু করে একদম মানে ভাস্কুলার বান্ডল পর্যন্ত বিস্তৃত, সেই অঞ্চলটাকে বলা হয় কি কর্টেক্স বলা হয়। কর্টেক্স বহু সারি বিশিষ্ট, অনেকগুলো লেয়ার আছে, বহু সারি বিশিষ্ট প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত হয়। কর্টেক্সের কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, এবং কর্টেক্সই হচ্ছে মূলের সবচেয়ে বড় অঞ্চল ছিল, কাণ্ডের ক্ষেত্রেও সবচেয়ে বড় অঞ্চল এটি। ঠিক আছে, এগুলো হচ্ছে কর্টেক্স নিয়ে কথা। নেক্সট এগুলো হচ্ছে বহিঃস্থলী অঞ্চল বা উপরের যে অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরে হচ্ছে আমরা 4 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল। তাহলে ভাস্কুলার বান্ডল নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে জিনিসটা কি হবে?
তাহলে ভাস্কুলার বান্ডল, কারণ এটার মধ্যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে অন্তত্বক, পেরিসাইকেল এগুলো থাকে না, তাই আমরা সেগুলো নিয়ে ব্যাখ্যা দিচ্ছিও না। ভাস্কুলার বান্ডল যদি বলি, তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমাপার্শ্বীয়, বদ্ধ প্রকৃতির। এটা আমরা ভাস্কুলার বান্ডল টপিকটার মধ্যে আলোচনা করেছি, সংযুক্ত, সমাপার্শ্বীয়, বদ্ধ প্রকৃতির। স্ক্লেরেনকাইমা নামক আবরণ দ্বারা আবৃত জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে হচ্ছে কি হয়, এটা গঠিত হয়। তাহলে জাইলেমের একটু ব্যাখ্যা দিতে হয়, এখানে ফ্লোয়েমের একটু ব্যাখ্যা দিতে হয়। তাহলে আমি এখানে এ নাম্বার দিয়ে দিলাম হচ্ছে জাইলেম, এখানে এ নাম এখানে দিলাম হচ্ছে জাইলেম। তাহলে জাইলেম কি? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জাইলেম দেখতে ইংরেজি বর্ণমালা কার মতো হবে? ভি বা ওয়াই আকৃতির হয়। ইংরেজি বর্ণমালা ভি বা ওয়াই আকৃতির হয়, যার মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করে। অর্থাৎ ভাস্কুলার বান্ডল কি? এন ডার্ক প্রকৃতির, ওই যে ভাস্কুলার বান্ডলের সাথে মিল সম্পন্ন। তাহলে জাইলেম কি বলবো? জাইলেমের ব্যাখ্যা দিতে গেলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জাইলেম দেখতে ইংরেজি বর্ণমালা ভি বা ওয়াই এর মতো, যার মেটাজাইলেম পরিধি, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করে। অর্থাৎ ভাস্কুলার বান্ডল কি প্রকৃতির? এন ডার্ক প্রকৃতির হয়। ঠিক আছে, এগুলো জাইলেম নিয়ে কথা। বি নাম্বার যেটা আছে এটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম কি? ফ্লোয়েম হচ্ছে এই জাইলেম টিস্যু যে ভি বা ওয়াই আকৃতির যে বাহুগুলো আছে না, এই বাহুগুলোর মাঝখানে অবস্থান করে হচ্ছে এই ফ্লোয়েম টিস্যু, যা সাধারণত ফ্লোয়েম যে আছে সিভনল সঙ্গী কোষ, এটা দ্বারা গঠিত হয়। এবং একটা কথা গুরুত্বপূর্ণ মনে রাখবা, যে এই ধরনের ভাস্কুলার বান্ডলের সাধারণত ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। জাইলেমের কাজ ছিল পানি খনিজ পরিবহন করা, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহনে সাহায্য করা। এবং লাস্ট 5 নাম্বার পয়েন্ট হচ্ছে মজ্জা ও মজ্জারশ্মি। একবীজপত্রী, এটা জাস্ট এক লাইন, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মজ্জা ছোট ও অস্পষ্ট হয় এবং মজ্জারশ্মি থাকে না। শেষ, ক্লিয়ার? শুরু থেকে যেভাবে বলতে যাই, তাহলে প্রথমে কি বলবো? কাণ্ডত্বক, কাণ্ডের বাহ্যিক আবরণকে কাণ্ডত্বক বলে। এক সারি ঘন সন্নিবেশিত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হয়। কাণ্ডরোম থাকে না, পুরো কিউটিকলের আস্তরণ থাকে। কাজ বাহ্যিক আঘাত থেকে রক্ষা, পানি অপচয় রোধ করা। এরপর হচ্ছে অধোতক। কাণ্ডত্বক ও কর্টেক্সের মধ্যবর্তী যে অঞ্চল বা স্থান থাকে তাকে অধোতক বলে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অধোতক স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত হয়। একাধিক সারি বিশিষ্ট স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারা তৈরি হয়। কাজ বাহ্যিক আঘাত থেকে সুরক্ষা প্রদান করা। এরপরে কর্টেক্স। অহতক থেকে শুরু করে ভাস্কুলার বান্ডল পর্যন্ত যে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে হচ্ছে এই কর্টেক্স অঞ্চল। কর্টেক্স একাধিক সারি প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত হয়। কর্টেক্সের কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে এবং এর কাজ হচ্ছে কি, একটা পয়েন্ট আছে যে কর্টেক্স হচ্ছে কাণ্ডের সবচেয়ে বড় অঞ্চল আর কি। কাজ খাদ্য সঞ্চয়, পরিবহন এবং দৃঢ়তা প্রদানে সাহায্য করে। এরপরে ভাস্কুলার বান্ডল নিয়ে যদি আমরা কথা বলতে যাই, তাহলে ভাস্কুলার বান্ডল কি বলবো? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমাপার্শ্বীয়, বদ্ধ প্রকৃতির, যা স্ক্লেরেনকাইমা নামক আবরণ দ্বারা আবৃত জাইলেম ও ফ্লোয়েম নিয়ে গঠিত। জাইলেম, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম দেখতে ইংরেজি বর্ণমালা ভি বা ওয়াইয়ের মতো দেখায়, যার মেটাজাইলেম হচ্ছে অবস্থান করে পরিধির দিকে, প্রোটোজাইলেম অবস্থান করে কেন্দ্রের দিকে। অর্থাৎ ভাস্কুলার বান্ডল কেমন হবে? ভাস্কুলার বান্ডল হবে এন ডার্ক প্রকৃতির। কাজ পানি খনিজ লবণ পরিবহন। ফ্লোয়েম, জাইলেম টিস্যুর ভি বা ওয়াই এর বাহুর দুটার মাঝে অবস্থান করে হচ্ছে ফ্লোয়েম টিস্যু এবং এটি সিভনল সঙ্গী কোষ দ্বারা গঠিত হয় এবং এই ধরনের ফ্লোয়েমে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। কাজ পানি পরিবহন করা, খাদ্য পরিবহন করাই হচ্ছে ফ্লোয়েমের প্রধান কাজ। আর লাস্ট মজ্জা ও মজ্জারশ্মি। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মজ্জা তুলনামূলকভাবে ছোট বা অস্পষ্ট হয় এবং মজ্জারশ্মি থাকে না। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে আমাদের একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। একটু ভালো করে পড়ো এবং এই দুইটা প্রশ্নের মধ্যে, অর্থাৎ মূলের অন্তর্গঠন, কাণ্ডের অন্তর্গঠন, এই দুইটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা বোর্ড কোশ্চেন হিসাবে আসে, বিগত কয়েক বছরই আসতে পারে, ইম্পর্টেন্ট, এবং এটার সাথে পার্থক্য, শনাক্তকারী বৈশিষ্ট্য দুইটাই মিল আছে। আমরা তো অন্তর্গঠন পড়লাম, ফুল প্রশ্ন যেটা বড়, অনেক সময় অন্তর্গঠন ছাড়া বৈশিষ্ট্য আসে, যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 3 মার্কের জন্য আসে, 2 মার্কের জন্য আসে, ইনক্লুডিং পার্থক্য জন্য ইম্পর্টেন্ট। তো মিনিমাম তোমাদেরকে যেটা বললাম, এই টাইপের বৈশিষ্ট্য বা
পার্থক্য আসলে মিনিমাম 7টা, 3 মার্কের জন্য আসলে 7টা বা 8টা করে বৈশিষ্ট্য দেওয়া উত্তম। তো আমরা যদি একবীজপত্রী মূলের শনাক্তকারী অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য বলি, 7টা থেকে 8টা বৈশিষ্ট্য আমরা এই ক্ষেত্রে ইউজ করব। তো আমরা কি কি পড়তে পারি? এক, যেগুলো মূল আর কাণ্ডের মধ্যে পার্থক্য আছে, মানে মূলের সাথে কাণ্ডের মিল নেই, ওইগুলি বৈশিষ্ট্য হিসেবে লিখবো, আর কিচ্ছু দরকার নেই। কারণ এইটুকু মনে করবা যে মূলের বৈশিষ্ট্য আমরা অন্তর্গঠনে কি বলেছিলাম, কাণ্ডের কি অন্তর্গঠন পড়ছিলাম, দুইটার মধ্যে কি পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা বৈশিষ্ট্য ইউজ করব। এই ওই 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 পার্থক্যগুলো একত্রে করে মূল ও কাণ্ডের যে পার্থক্য, সেই প্রশ্নটা আমরা তৈরি করতে পারবো। মানে আমরা একটা প্রশ্ন পারলে আরো 2টা 3টা প্রশ্ন পারতে পারি, যদি একটু মনোযোগ দিয়ে চেষ্টা করবো, বোঝার জন্য পারবা। ইটস পসিবল যে জিনিসটাকে ইজিলি আমরা সলভ করতে পারবো। বারবার পড়ার দরকার নেই, বারবার পড়ার কোনো প্রয়োজন নেই এখানে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে, চিন্তা করে দেখো তো, একবীজপত্রী মূলের মধ্যে কি ছিল? মূলরোম ছিল না? তাহলে আমি বলতে পারি মূলরোম বিদ্যমান। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলে মূলত্বকে মূলরোম বিদ্যমান, মূলত্বকে মূলরোম বিদ্যমান, তাহলে এভাবে লিখতে পারো। আমি সংক্ষিপ্ত করে লিখছি। 2 নাম্বার হচ্ছে, চিন্তা করে দেখো তো, মূলে কিউটিকল আছে কি নাই? মূলের মধ্যে কোনো কিউটিকল থাকে না, তাহলে মূলত্বকে আমরা বলতে পারি মূল ত্বকে কিউটিকল অনুপস্থিত। ঠিক আছে, অনুপস্থিত। 3 নাম্বার বৈশিষ্ট্য আমরা বলতে পারি, মূলের মধ্যে চিন্তা করে দেখো তো, অন্তত্বক আছে কিন্তু কি নাই? অহতক নাই। তাহলে আমি বলতে পারি মূলে অধতক নেই, অধতক নেই কিন্তু কি আছে? অন্ততক আছে। অধতক নেই কিন্তু অন্তক আছে। 4 নাম্বার বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি? 4 নাম্বার বৈশিষ্ট্য আমরা এভাবে বলতে পারি যে পেরিসাইকল এক স্তর বিশিষ্ট। পেরিসাইকল এক স্তর বিশিষ্ট। ঠিক আছে। 5 নাম্বার বৈশিষ্ট্য বলতে পারি ভাস্কুলার বান্ডেল নিয়ে। ভাস্কুলার বান্ডেল কেমন দেখতে? ভাস্কুলার বান্ডল কি প্রকৃতির? যেহেতু মূল, তাহলে কি হবে? অরীয় প্রকৃতির হবে। 6 নাম্বার পার্থক্য আমরা চাইলে এটা বলতে পারি, বৈশিষ্ট্য যদি বলতে চাই সেভাবে বলতে পারি, সেটা হচ্ছে সংখ্যা, ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6 বা 6 এর, ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6 বা 6 এর অধিক। 7 নাম্বার বৈশিষ্ট্য আমরা বলতে পারি মেটাজাইলেম, মেটাজাইলেম কেন্দ্রের দিকে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে ও প্রোটোজাইলেম কোথায় অবস্থান করে? পরিধির দিকে অবস্থান করে। পরিধির, মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত। 8 নাম্বার বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই, 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ভাস্কুলার বান্ডল কি হবে? ভাস্কুলার বান্ডল কি হবে? এক্সাক্ট প্রকৃতির হবে। আরেকটা বৈশিষ্ট্য আমরা এখান থেকে নিয়ে নিই, লাস্ট 9 নাম্বার, মজ্জা কি হয়? আচ্ছা, মজ্জা বড় হয়, মূলের মজ্জা তুলনামূলকভাবে বড় হয়। তাহলে বৈশিষ্ট্যগুলো কি? মূল ত্বকে
মূলরোম বিদ্যমান থাকে। এককোষী মূলরোম বলতে পারো, তুমি স্পেসিফিক এককোষী মূলরোম বিদ্যমান। 2 নাম্বার, মূলত্বকে কিউটিকল অনুপস্থিত থাকে না মূলের মধ্যে। মূলত্বকে অধতক নেই কিন্তু অন্ততক আছে। পেরিসাইকেল একস্তর বিশিষ্ট হয়ে থাকে। ভাস্কুলার বান্ডল আমরা জানি মূলে কি হয়, অরীয় প্রকৃতির হয়, যার সংখ্যা 6 বা 6-এর অধিক। মেটাজাইলেম আমরা জানি কেন্দ্রের দিকে অবস্থান করে, প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থান করে, অর্থাৎ ভাস্কুলার বান্ডল কি প্রকৃতির হয় মূলে, এক্সার প্রকৃতির। আর মূলের মজ্জা তুলনামূলকভাবে বড় হয়। এর বিপরীত বৈশিষ্ট্যগুলি কিন্তু কাণ্ডে হবে এবং এই দুইটাকে একসাথে করলে পার্থক্য হয়ে যাবে। তাহলে নেক্সট কোশ্চেন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এটার মধ্যে 5 থেকে 6টা পয়েন্ট আছে বা 7টা পয়েন্ট আমরা এখানে অ্যাড করতে পারি। কি কি? তো বৈশিষ্ট্য নাম্বার 1, যেহেতু কাণ্ডে কোনো কাণ্ডরোম নাই, মূলরোম তো মূলত মূলরোম আছে, তাই আমি বলতে পারি কাণ্ডত্বকে কাণ্ডরোম, কাণ্ডত্বকে কি নেই, কোনো কাণ্ডরোম থাকে না। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কিউটিকল উপস্থিত কাণ্ডত্বকে কিউটিকল বিদ্যমান। কিউটিকল বিদ্যমান। 3 নাম্বার পার্ট আমরা বলতে পারি এটার মধ্যে কাণ্ডত্বকের মধ্যে, কাণ্ডের মধ্যে কি আছে, অহতক আছে কিন্তু কি নেই, অহতক নাই। কাণ্ডে মানে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অধতক আছে কিন্তু অহতক আছে কিন্তু অন্ততক নেই, মূলের রিভার্স বিপরীতটা। 4 নাম্বার হচ্ছে পেরিসাইকেল অনুপস্থিত। পেরিসাইকেল অনুপস্থিত। 5 নম্বর বৈশিষ্ট্য যদি বলতে চাই কাণ্ডের ক্ষেত্রে, তাহলে হচ্ছে ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ প্রকৃতির। সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ প্রকৃতির, ঠিক আছে। 6 নাম্বার বৈশিষ্ট্য যদি আমরা বলতে যাই কাণ্ডের ক্ষেত্রে, কাণ্ডের বৈশিষ্ট্য, সেই ক্ষেত্রে হচ্ছে মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে মেটাজাইলেম পরিধির দিকে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থিত এবং জাইলেম দেখতে জাইলেম ভি বা ওয়াই আকৃতির। জাইলেম ভি বা ওয়াই আকৃতির। এরপরে হচ্ছে 7 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল কি প্রকৃতির, যেহেতু কাণ্ড এন্ডার্ক প্রকৃতির। আর লাস্ট পয়েন্ট 8 নাম্বার যদি বলতে চাই কাণ্ডের মজ্জা কি হয়, তুলনামূলকভাবে ছোট হয়। মজ্জা ছোট হয়, কাণ্ডের মজ্জা তুলনামূলকভাবে স্মল, অস্পষ্ট বা ছোট হয়ে থাকে। এই হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য। কাণ্ডত্বকে কাণ্ডরোম থাকে না, কাণ্ডত্বকে কিউটিকল বিদ্যমান থাকে। একবীজপত্রীর ক্ষেত্রে বলছি
কাণ্ডে অহতক আছে কিন্তু কি নাই, অহতক থাকে না। পেরিসাইকেলও এখানে থাকে না, যেটা মূলে ছিল। ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ প্রকৃতির হয় এবং জাইলেম দেখতে ইংরেজি বর্ণমালা ভি বা ওয়াই এর মধ্যে দেখায়। ভাস্কুলার বান্ডল এন্ডার্ক প্রকৃতির হয় এবং মজ্জা তুলনামূলকভাবে ছোট বা অস্পষ্ট হয়। এই দুটাকে কম্বাইন করে আমরা নেক্সট কোয়েশ্চেন বানাতে পারি, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের মূল বা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পার্থক্য। আমরা চাইলে মূল কাণ্ডের পার্থক্য এইটাও বলতে পারি, মানে জাস্ট একবীজপত্রীও হতে পারে অথবা হিসাবে হতে পারে এখানে। ঠিক আছে, সেই টপিকটা হচ্ছে আমরা এখানে মেজরলি আলোচনা করছি। ওকে, তাহলে আমাদের যে নেক্সট যে কোশ্চেনটা আছে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পার্থক্য, এটা কিন্তু বিগত 2-1 বছরের মধ্যে বোর্ড পরীক্ষার মধ্যে আসছে এবং ইম্পর্টেন্ট যে এটা পরীক্ষার মধ্যে আসতে পারে, এবং সেই প্রশ্নটাই হচ্ছে আমরা এখন এখানে আলোচনা করব বা পড়ব। তো মূল ও কাণ্ডের পার্থক্য অথবা একবীজপত্রী মূল একবীজপত্রী কাণ্ডের পার্থক্য, যেটা বলছিলাম 3 মার্কের জন্য এই কোশ্চেনটা আসে। সো মিনিমাম 7টা বৈশিষ্ট্য বা চাইলে 8টা বা 9টা বৈশিষ্ট্য দিতে পারো, বাট মিনিমাম 7টা বৈশিষ্ট্য দিতে হবে, মাস্ট। তো সেম এখানে যদি আমরা নেই, এটা হচ্ছে বিষয়, এটা মূল, আমরা চাইলে একবীজপত্রী মূল নিতে পারি। কাণ্ড আমরা চাইলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এক্ষেত্রে নিতে পারি বা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট আমরা যদি এখানে বলতে যাই, তাহলে বিষয় যদি বলি 1 নাম্বার আমরা কি বলতে পারবো, রোম। মূলের ক্ষেত্রে কি এককোষী মূল রোম থাকে, এককোষী মূল রোম থাকে। কাণ্ডের ক্ষেত্রে কি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোনো কাণ্ডরোম থাকে না। আমি ধরলাম এটা একবীজপত্রী কাণ্ড বৈশিষ্ট্যে বলছি, কিন্তু আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে হচ্ছে কাণ্ডরোম থাকে। ঠিক আছে, বহুকোষী কাণ্ডরোম থাকে। তো আমি এখানে একবীজপত্রীটাই পড়াচ্ছি যে একবীজপত্রীর মধ্যে কাণ্ডরোম থাকে না। ঠিক আছে, ডান। 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে আমি পড়াচ্ছি কিউটিকল। আমরা জানি মূলের মধ্যে কিউটিকল নেই আর কাণ্ডের মধ্যে কিউটিকল কি আছে, এটা আমরা একটু আগে বৈশিষ্ট্যের মধ্যে পড়ছি, বৈশিষ্ট্যগুলো পড়লে এখানে পার্থক্য যাচ্ছে। 3 নাম্বার যে বিষয়বস্তুটা আছে এটা হচ্ছে অধতক। অহতক কি এখানে নেই, মূলের মধ্যে নেই, আর কাণ্ডের মধ্যে অহতক আছে। ঠিক আছে, 4 নাম্বার অন্ততকের কথাটাও বলতে পারি আমরা, থাক সেটা আমরা আর এক্সেসিভ ভাবে বলছি না, আমরা বলছি এখানে ভাস্কুলার বান্ডল। যদি এটা মূল হয়, আমরা মূলের ক্ষেত্রে জানি কথা নাই কোনো, সরাসরি অরিয়। আর যদি কাণ্ড হয়, একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে হবে সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, আর দ্বিবীজপত্রী হলো সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত। আমরা যেহেতু একবীজপত্রীর কথাটাই বলছি, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ প্রকৃতির। 5 নাম্বার যে পয়েন্টটা আছে ভাস্কুলার বান্ডলের, এই পরে যে সেটা হচ্ছে ধরন, ভাস্কুলার বান্ডলের বা পরিবহন টিস্যুর ধরন। ভাস্কুলার বান্ডলের ধরন যদি বলতে চাই, তাহলে মূলের ভাস্কুলার বান্ডলের ধরন কি হবে? মূলের ভাস্কুলার বান্ডলের ধরন হবে হচ্ছে এক্সার্ক, আর কাণ্ডের ভাস্কুলার বান্ডল ধরন হবে এন্ডার্ক। ঠিক আছে, 6 নাম্বার বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই, পেরিসাইকেল ছিল না একটা ওয়ার্ড, পেরিসাইকেল। একবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যে হচ্ছে পেরিসাইকেল আছে, অর্থাৎ উপস্থিত, এবং কাণ্ডের মধ্যে একবীজপত্রী কাণ্ডের মধ্যে হচ্ছে পেরিসাইকেল অনুপস্থিত, বা দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে পেরিসাইকেল বিদ্যমান থাকে। 7 নাম্বার যে বৈশিষ্ট্য আমরা এই ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে মজ্জা একবীজপত্রীর মূলের ক্ষেত্রে বা মূলের ক্ষেত্রে হচ্ছে তুলনামূলকভাবে বড় হয়, এবং কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে এটা তুলনামূলকভাবে কি হয়ে থাকে, ছোট হয়ে থাকে, বা আকারে হচ্ছে অস্পষ্ট দেখা যায়, মানে খুব একটা মাইক্রোস্কোপিক ভিউ পাওয়া যায় না।
তো এইগুলো হচ্ছে আমাদের একবীজপত্রী মূল এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পার্থক্য অথবা মূল কাণ্ডের পার্থক্য, আমরা যাই বই না কেন আমাদের গেল। তো মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, অর্থাৎ ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর পার্থক্য ইনক্লুডিং তাদের বৈশিষ্ট্য পার্থক্যগুলোকে জাস্ট ইন্ডিভিজুয়াল নিলে কি হয়ে যায়, বৈশিষ্ট্য হয়ে যায় 2 মার্কের জন্য। এরপরে আমরা পানিপথ সন্দ্র পড়লাম, তারপর হচ্ছে ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, মূল কাণ্ডের পার্থক্য, মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য, কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য, এই মোটামুটি আমরা 6-7টার মতো কোয়েশ্চেন আলোচনা করলাম। এই কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে যাবা, পরীক্ষার সময় অবশ্যই এই কোয়েশ্চেনগুলো থেকেই আসবে, এর বাইরে আসে না, আশা করা যায় আসেও না, আসবেও না। তো এইগুলো পড়ে গেলেই আশা করা যায় তুমি পূর্ণাঙ্গ মার্ক আনসার করতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই, সব মনোযোগ দিয়ে ভালো করে দাও। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, পরীক্ষায় একটা কোয়েশ্চেন আনসার করার আগে ভালো করে তার উদ্দীপকটা পড়ে নিবা, দেখবা আসলে চাইছে কি কোয়েশ্চেনের মধ্যে। অনেক সময় চায় মূলের গঠন, অনেকে কাণ্ডের গঠন লিখে দেয়, অনেকে চায় কাণ্ডের গঠন, মূলের গঠন লিখে দেয়। তাহলে বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে নিবা, কারণ বৈশিষ্ট্যগুলো দিয়েই কিন্তু উদ্দীপকগুলো আসে। তো উদ্দীপকটা ভালো করে বুঝে দেন আনসার করবা, তাহলে আশা করি ভুল হওয়ার সম্ভাবনা নেই। সবাই ভালো থাকো, আবার দেখা হবে।